সো হে হাই হ্যালো ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 10-এর অঙ্ক নিয়ে। আজকের কিন্তু আমরা করব ক্লাস 10-এর রাশিবিজ্ঞান, সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং ক্লাস 10-এর সব থেকে সোজা চ্যাপ্টার কিন্তু আমরা করব রাশিবিজ্ঞান। তো দেখো, রাশিবিজ্ঞানের কিন্তু অনেক পার্ট রয়েছে। আজকে আমরা করব কোষে দেখি 26.1। তোমরা এইখানে দেখো, আমরা কিন্তু করব পুরো 1 থেকে 8-এর দাগের অঙ্ক পর্যন্ত। তো দেখো, 8-এর দাগের অঙ্ক পর্যন্ত আমরা পুরো করে ফেলবো। 1 থেকে 8-এর দাগ 340 পৃষ্ঠা এবং 341 পৃষ্ঠাতে। তাহলে আর একদম বেশি কথা বাড়াবো না, আমরা প্রথমেই চলে যাব রাশিবিজ্ঞানের অঙ্কে। এবং তার আগে তোমাদেরকে বলে রাখি, ক্লাস 10-এর সমস্ত অঙ্কের ভিডিও তোমরা যদি পেতে চাও তাহলে তার প্লেলিস্ট আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, বা ওপরে আই বাটনে ক্লিক করো, সেখানেও কিন্তু তোমরা পেয়ে যাবে সমস্ত ভিডিও। ক্লাস 10-এর একদম কোষা দেখি 1.1 থেকে শুরু করে শেষ পর্যন্ত সমস্ত কিন্তু ভিডিও তোমরা পেয়ে যাবে। তাহলে চলো, আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, আমরা প্রথমেই চলে যাব। আগে আমরা তো অঙ্ক করব, তার আগে আমি কনসেপ্ট, আগে পুরো ব্যাপারটাকে বুঝিয়ে দেবো, তারপরে আমরা অঙ্ক স্টার্ট করব। তাহলে চলো, আগে আমরা প্রথমেই কি বুঝে নেব, কনসেপ্ট। তাহলে দেখো, আমরা তো রাশিবিজ্ঞান স্টার্ট করবো। তাহলে রাশিবিজ্ঞানের অনেক কটা পার্ট রয়েছে। আজকে আমরা কোষে দেখি 26.1-এ যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হলো কিন্তু গড়। কি গড়? আচ্ছা, গড় মানে কি? ছোটবেলায় তোমরা একটা কথা নিশ্চয়ই শুনেছ যে গড় 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 যোগ করে ভাগ কর, এই কথাটা নিশ্চয়ই শুনেছ। আচ্ছা, ব্যাপারটাকে আমি একটু ডিটেলসে বলছি। ভাবো, এখানে 3 জন রয়েছে, এ বি আর সি, 3 বন্ধু রয়েছে। ভাবো, এর বয়স হলো 10 বছর, ঠিক আছে? এর বয়স হলো 10 বছর, বি এর বয়স হলো, আমি ধরে নিচ্ছি বি এর বয়স 15 বছর, ঠিক আছে? আর আমি ধরে নিচ্ছি সি এর বয়স 5 বছর। এবারে আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে 3 জনের গড় বয়স কত, 3 জনের গড় বয়স কত, তাহলে আমরা কি করে বের করব? অ্যাভারেজ বয়স, যদি গড় বয়স আমাদের কাছে জানতে চায়, ঠিক আছে, 3 জনের গড় বয়স, তাহলে আমি তোমাদেরকে কি বললাম, গড় 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 যোগ করে ভাগ কর, যোগ করে দাও। এর বয়স কত? 10, বি এর বয়স কত? 15, আর সি এর বয়স কত? 5। কজন রয়েছে? 3 জন, তাই তো? 3 জন রয়েছে, তাহলে আমি 3 দিয়ে ভাগ করব, বোঝা গেল? তাহলে করলে কত হবে? এখানে দেখো কত হচ্ছে, 30। তাহলে কত হবে? 10। তাহলে 3 জনের গড় বয়স কত? 10 বছর। এই তো হলো গড়, বোঝা গেল? এই, আর কিচ্ছু নয়, আর কিছুই বোঝানোর নেই। শুধু আমাদের অঙ্কে একটু ডিটেলসে থাকবে, হালকা একটু সংখ্যাগুলোকে বেশি বড় করে দেবে, তাহলেই। যেমন দেখো, আচ্ছা, তার আগে তোমাদেরকে বলে দিই, এই যে এখানে কতজন বন্ধু রয়েছে? 3 জন। সেই 3কে আমরা কি বলবো? পরিসংখ্যা। আর পরিসংখ্যাকে আমরা কি দিয়ে চিহ্নিত করব? এফ দিয়ে, এফ আই দিয়ে, ঠিক আছে? আর তারপরে দেখো, এই যে বয়স, এই যে বয়সগুলো রয়েছে, এই বয়সগুলোকে আমরা কি বলবো? এই বয়সগুলোকে আমরা বলবো চল, ঠিক আছে? কি বলবো? চল। সেই চলকে আমরা কি দিয়ে চিহ্নিত করব? এক্স আই দিয়ে, ঠিক আছে? এই, আর কিছুই নয়। চলো, আমাদের পরীক্ষায় বা আমাদের যে বইয়ে যে অঙ্কগুলো রয়েছে সেখানে নাম্বারগুলো একটু বেশি বেশি করে থাকবে। যেমন দেখো, আমি ঠিক একইভাবে বলছি, 3 জন বন্ধু আছে তো। এবারে দেখো, আমি ব্যাপারটা এরকম করে দিচ্ছি। ভাবো, এ আর বি 2 জন বন্ধু, সি আর ডি 2 জন বন্ধু, সি ডি আর ই এফ আর জি, এখানে রয়েছে 3 জন বন্ধু। আচ্ছা, এই 2 জন বন্ধুর বয়স হলো 10, ঠিক আছে? 10 বছর। আচ্ছা, 2 জন বন্ধুর বয়স 10, মানে এ এর বয়স 10 আর বি এর বয়স 10, ঠিক আছে? আচ্ছা, সিডি এদের বয়স কত করে? সিডির বয়স আমি ভাবো ধরে নিচ্ছি 15 করে। তার মানে 15 করে মানে হলো কি, সি এর বয়সও 15, ডি এর বয়সও 15, বোঝা গেল? আচ্ছা, এখানে রয়েছে 3 জন বন্ধু করে, আর এখানে দেখো 3 জন রয়েছে। 3 জন আমি ধরে নিলাম প্রত্যেকের বয়স মাত্র 2 বছর করে, প্রত্যেকের বয়স মাত্র 2 বছর করে, মানে ই এর বয়স 2 বছর, এফ এর বয়স, জি এর বয়স, এরকম। এবারে আমরা যখন অঙ্ক করব সেটাকে কিন্তু আমরা এত সহজে এরকমভাবে করে দেব না, তাহলে আমাদের গুলিয়ে যাবে। তাহলে আমরা কীভাবে করব? দেখো, এখানে টোটাল কতজন রয়েছে? দেখো, এখানে রয়েছে টোটাল 2 জন, তাই তো? এক একজনের বয়স কত? 10 করে। তাহলে আমরা এইভাবে লিখব, 10 করে বয়স 2 জনের, তাহলে কত হচ্ছে? 20, বোঝা গেল? আচ্ছা, এখানেও দেখো আবার রয়েছে 2 জন, এখানে এক একজনের বয়স কত করে? 15 করে,
ঠিক আছে, তাহলে গুণ করে দিলে কত হচ্ছে, দুজনের বয়স টোটাল কত 30। তাহলে আমি প্রথমেই বলেছি টোটাল করব, কারণ গড় 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 যোগ করে ভাগ কর, মোট করব, যোগ করব মানে কি মোট করব, করে তারপর ভাগ করে দেব। আচ্ছা এখানে কজন রয়েছে, 3 জন রয়েছে, এখানে রয়েছে 3 জন, এক একজনের বয়স 2 বছর করে, তাহলে এখানে কত হচ্ছে 6, বোঝা গেল। তাহলে গড় 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 যোগ করে ভাগ কর, যোগ করে দিই, টোটাল বয়স কত, টোটাল বয়সটা বের করবো। তাহলে দেখো তুমি যদি টোটাল বয়স বের করো কত হচ্ছে 56, বোঝা গেল, কি বলা হয় 56। আচ্ছা এখানে কতজন রয়েছে টোটাল, 2 2 4 আর এখানে 7, টোটাল রয়েছে 7 জন, ঠিক আছে। তাহলে আমি তোমাদেরকে কি বলেছি, যতজন রয়েছে, ঠিক আছে, যতজন রয়েছে তাকে আমি কি দিয়ে চিহ্নিত করবো, এখানে 3 জন ছিল, 3কে FI, তাহলে এখানে এটাকে কি দিয়ে চিহ্নিত করব, পরিসংখ্যা, এটাকে বলা হয় কি পরিসংখ্যা, এটাকে আমরা কি দিয়ে চিহ্নিত করব, FI, শুধু সাথে একটা এখানে লিখে দেবো সাবমিশন, একে বলে সাবমিশন FI, ঠিক আছে। এখানে আমরা কি করব, এই যে বয়সটাকে, এর বয়স ছিল 10, এর বয়স 15, এর বয়স 5, এইগুলোকে আমরা কি বলে থাকি, বলে থাকি চলকে আমরা কি দিয়ে চিহ্নিত করি, XI, বোঝা গেল। তাহলে এই জায়গাটাতে এই যে বয়সগুলোকে আমরা কি দিয়ে চিহ্নিত করব, XI, বোঝা গেল। আর আমি দেখো এইগুলোকে যেহেতু গুণ করেছি, তাহলে আমি কি বলে লিখব, যে FI ইন্টু XI, বোঝা গেল, এইভাবে করব। তারপরে কি গড় 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 যোগ করে ভাগ কর, যোগ করে আমার টোটাল কত হয়েছে 56, টোটাল কতজন রয়েছে 7 জন, ভাগ করি, তাহলে 7 8 56, 8 বছর। তাহলে এই যে টোটাল রয়েছে 7 জন, তাদের গড় বয়স কত 8 বছর, টোটাল বয়স মোট বয়স ছিল 56, গড় বয়স কত 8 বছর, এই হলো অঙ্ক। এটাই আরেকটু ডিটেলসে আমরা শিখব। আচ্ছা এখানে গড়ের কতগুলো পদ্ধতির কথা বলা হয়েছে আমাদের এই যে চ্যাপ্টারে, গড় নির্ণয় করবার 3 ধরনের পদ্ধতি আছে, গড় নির্ণয় করবার 3 ধরনের পদ্ধতি কিন্তু রয়েছে, 3 ধরনের। প্রথমটা হলো সবথেকে সোজা, যাকে আমরা বলি কি প্রত্যক্ষ গড় পদ্ধতি, প্রত্যক্ষ গড়, এটা হলো সবথেকে সোজা। তারপরেরটা হলো কি, সেটা হলো কিন্তু কল্পিত গড়, কল্পিত গড়, ঠিক আছে। আর লাস্ট হলো কি ক্রমবিচ্যুতি, মনে রাখবে এই 3টে হলো পদ্ধতি আমাদের এই চ্যাপ্টারে রয়েছে, ঠিক আছে। দেখো আমাদের এই চ্যাপ্টারের সবথেকে সোজা হলো এইটা, এই যে প্রত্যক্ষ গড়, তার থেকে হালকা একটু টাফ নয়, জাস্ট এমনি একটু টাফ কল্পিত গড়, আর ক্রমবিচ্যুতি হালকা আর একটু টাফ, ঠিক আছে। তাহলে সর্বদা আমরা অঙ্কে যখন বলে দেবে যে কল্পিত গড় পদ্ধতিতে করো, কল্পিত গড় পদ্ধতিতে অঙ্ক করব, ক্রমবিচ্যুতি বললে ক্রমবিচ্যুতি, প্রত্যক্ষ গড় বললে প্রত্যক্ষ গড়, কিন্তু যদি কোনো পদ্ধতি উল্লেখ না করে তাহলে আমরা সবথেকে সোজা পদ্ধতিতেই কিন্তু অঙ্ক করব। আর আজকের ভিডিওতে কিন্তু আমরা কেবলমাত্র প্রত্যক্ষ গড় আর কল্পিত গড়ই কিন্তু শিখব, নেক্সট ভিডিওতে আমরা কিন্তু ক্রমবিচ্যুতি শিখব। তাহলে চলো আর বেশি একদম কথা বাড়াবো না, আমরা প্রথমেই চলে যাব একের দাগের অঙ্কতে। তো দেখো আমরা আজকে প্রথমেই স্টার্ট করব যে একের দাগের অঙ্কটা। সেই একের দাগের অঙ্কে দেখো বলে দিয়েছে, তোমরা স্ক্রিনের নিচে দেখতে পাচ্ছ, বলে দিয়েছে আমি আমার 40 জন বন্ধুর বয়স নিচে ছকে লিখেছি। তাহলে দেখো দেওয়া আছে না, দেখো 15, তারপরে দেখো নিচে রয়েছে 4, বন্ধুর সংখ্যাতে 4, মানে 4 জন বন্ধুর বয়স কত 15। তারপরে দেখো 7 জন বন্ধুর বয়স কত 16, তারপরে 10 জন বন্ধুর বয়স 17, এরকমভাবে দেখবে দেওয়া আছে। অ্যান্সারে জানতে চেয়েছে আমি আমার বন্ধুদের গড় বয়স প্রত্যক্ষ পদ্ধতিতে নির্ণয় করি। দেখো আমাদের এই চ্যাপ্টারে 3টে পদ্ধতি আছে, তার মধ্যে সবথেকে সোজা পদ্ধতি হলো কি প্রত্যক্ষ পদ্ধতি। তাহলে আমি প্রথমে প্রত্যক্ষ পদ্ধতি দিয়ে যে অঙ্কগুলো আছে সেইগুলোকে আগে করিয়ে দেবো, যেগুলো প্রত্যক্ষ পদ্ধতি দিয়ে আছে সেইগুলোকে আমি আগে শেখাবো, তারপরে আমরা আসবো কল্পিত গড়, তারপরে আসবো ক্রমবিচ্যুতিতে, ঠিক আছে। তাহলে দেখো আমরা কিভাবে করব, দেখো যখনই প্রত্যক্ষ পদ্ধতি বলবে তখনই আমরা কি করব, 3টে ঘর কাটবো। এই দেখো 1 2 3, এরকমভাবে 3টে ঘর কাটবো। ঘরগুলোর নাম কি দেবো সেটা দেখবে বইতেই তোমরা পেয়ে যাবে। দেখো বইতে বলেই দিয়েছে বয়স ব্র্যাকেটে বছর, দেখতে পেয়েছো তো। তো আমি না এখানে এরকমভাবে লিখছি বয়স, বছরটাকে আমি আর লিখছি না, ঠিক আছে। তার জায়গাতে আমি কি লিখবো, লিখবো কিন্তু XI বলে, ঠিক আছে, এরকমভাবে লিখবো, বোঝা গেল। তারপরেরটায় দেখো কি রয়েছে, বন্ধুর সংখ্যা, চলো আমরা এখানে লিখে ফেলবো কি বন্ধুর, লিখবো আমরা দেখো বন্ধুর সংখ্যা, ঠিক আছে। তার জায়গাতে আমরা কি লিখবো, বন্ধুর সংখ্যাতে আমরা লিখবো কিন্তু FI বলে, ঠিক আছে, FI। আর তারপরে এইখানে লাস্ট ঘরে আমরা কি লিখবো, সাবমিশন, এটাকে কি বলে সাবমিশনের চিহ্ন, এই যে দেখবে উল্টো M, এই যে উল্টো M, এটাকে বলা হয় কি সাবমিশন। সাবমিশন দিয়ে লিখবো কি আমরা FI,
আর লিখবো কিন্তু এক্স আই, ঠিক আছে? এটাকে কিন্তু আমরা এরকমভাবে লিখবো, এফ আই আর এক্স আই, আইটাকে একটু নিচে করে লিখবো আমরা এরকমভাবে, ঠিক আছে? তাহলে চলো আমরা এবার অঙ্কটাকে স্টার্ট করি। প্রচণ্ড সোজা অঙ্ক, জাস্ট দেখে দেখে টোকা, দেখে দেখে টুকবো। দেখো বন্ধুর সংখ্যাতে কী কী রয়েছে দেখে দেখে টুকে দিই, সরি বন্ধুর যে বয়সগুলো বলে দিয়েছে সেই বয়সগুলোকে আমরা আগে দেখে দেখে টুকে দিই। দেখো কত বলে দিয়েছে, দেখো 15, তারপরে দেখো কত বলে দিয়েছে 16, তারপরে দেখবে বলে দিয়েছে 16-র পরে দেখবে বলে দিয়েছে 17, তারপরে দেখো বলে দিয়েছে 18, তারপরে 19, তারপরে কি 20, এই হয়ে গেল। এবারে বন্ধুর সংখ্যাতে আমরা কি কি লিখবো, দেখো লেখা রয়েছে 4, তারপরে দেখো ঠিক 16-র বরাবরে আমরা কত লিখবো 7, তারপরে 17-র বরাবরে 10, 18-র বরাবরে আবার কি লিখবো 10, ঠিক আছে? 19-এর বরাবরে কত লিখবো 5, আচ্ছা 20-র বরাবরে 4। এইবারে খুব ভালো করে দেখবে, এই যে এইখানে দেখো রয়েছে না, এই যে এফ আই এক্স আই, এই যে দেখো এফ আই আর এক্স আই এর মানে কি বলতো, এফ আই আর এক্স আইকে গুণ করতে হবে, ঠিক আছে? এফ আই আর এক্স আইকে কী করতে হবে, গুণ করতে হবে। তাহলে চলো গুণ করি। এখানে দেখো এফ আই কত রয়েছে 4, আর এক্স আইতে দেখো কত রয়েছে 15, তাহলে 4 15 কত হবে 60। তাহলে আমরা কি করলাম, এইটাকে আর এইটাকে গুণ করলাম। একইভাবে আবার দেখো এই 7 আর 16কে আমরা গুণ করলে আমরা কত পাবো 112, বোঝা গেল? তারপরে দেখো আবার আমরা কি গুণ করব, দেখো 17 আর 10কে দেখো গুণ করলে কত পাবো 170। তারপরে দেখো এই যে 18 আর 10কে আমরা গুণ করলে দেখো কত পাবো 180। তারপরে দেখো 19 আর 5কে গুণ করলে কত পাবো 95। আবার দেখো 20 আর 4কে গুণ করলে কত পাবো কিন্তু 80, তাই না? এইবারে আমরা কি করব, দেখো এইবারে তাহলে এতটা দাগের তো আর প্রয়োজন নেই, আমি দাগটাকে মুছে দিচ্ছি, এতটা দাগকে এটার প্রয়োজন নেই। চলো এইবারে আমরা এরকমভাবে যোগ করে ফেলবো। কাকে কাকে যোগ করব, খুব ভালো করে দেখবে কাকে কাকে আমরা যোগ করব বলো তো। এই যে F1টাকে যোগ করে ফেলবো আর এই যে এইটাকে আমরা যোগ করে ফেলবো। তাহলে দেখি চলো যোগ করলে কত হবে। দেখো 4 আর 7 কত হবে 11, আর এখানে 10 10 20 মানে কত 31 আর 9তে কত হবে কিন্তু 40। তাহলে এই যে এফ আই এর মান আমরা কত পেলাম, এফ আই এর মান কিন্তু আমরা পেলাম 40, ঠিক আছে? এইবারে আমরা কি করব, এইটাকে যোগ করব। এটা মানে কি সাবমিশন, কাকে কাকে যোগ করব, এফ আই এক্স আই, এইটাকে আমরা যোগ করব, ঠিক আছে? তাহলে চলো এবারে আমরা এইগুলোকে দেখো যোগ করলে দেখো কত হবে, এগুলোকে যোগ করলে হবে দেখো 0 5, আচ্ছা 5 আর এখানে হবে কত 7, তাই তো? আর এখানে আমরা কাকে কাকে যোগ করবো এবারে দেখো 8 9 8 7 1 6, ঠিক আছে? এগুলোকে পুরোটাকে আমরা যদি এখান থেকে এতটাকে যোগ করি না, তাহলে আমরা পাবো কিন্তু 697, ঠিক আছে? তাহলে এইবারে দেখো আমরা এখানে টোটালটা কত পেয়েছি, তাহলে দেখো টোটাল হলো, খুব ভালো করে দেখবে কিন্তু, 40 জনের টোটাল বয়স হলো 697 বছর, ঠিক আছে? 40 জনের টোটাল বয়স যদি 697 বছর হয়, তাহলে এক একজনের বয়স কত, অ্যান্সারে তো জানতে চেয়েছে সেটাই, 40 জনের গড় বয়স। তাহলে আমরা এখানে এরকমভাবে উত্তরে লিখবো নির্ণেয় গড় বয়স। তাহলে দেখো নির্ণেয় গড় বয়স আমরা কি করে বের করব, প্রত্যক্ষ পদ্ধতিতে কি করে বের করতে হয় তোমাদেরকে বলেছি, গড় যোগ করে ভাগ কর। তাহলে দেখো আমরা এখানে যোগ করে টোটাল বয়সটা দেখো কত পেয়েছি 697, তাকে আমরা ভাগ করব কি দিয়ে, টোটাল কতজন বন্ধু রয়েছে 40 জন, 40 দিয়ে ভাগ করব আমাদের হয়ে যাবে। তাহলে দেখি কত হচ্ছে, 697কে 40 দিয়ে আমি যদি ভাগ করি, তাহলে দেখো 697, তাকে আমরা যদি 40 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, দেখো 40 একে 40 বিয়োগ করলে হবে এইটা, আবার দেখো কত হলো 297। তারপরে আবার যদি আমরা 40 দিয়ে করি তাহলে হবে কত 40 সাথে 280, ঠিক আছে? আচ্ছা এখানে হবে কত 1, আর তো ভাগ মিলছে না, তাহলে আমরা কি করব, দশমিক দিয়ে 0 আনবো, 4 4 মানে 40 4 160। আবার এখানে দেখো কত হচ্ছে 10, দশমিক দিয়ে 0 আনবো, তাহলে কত হবে 40 দুগুণে হবে 80, বিয়োগ করলে কত হবে কিন্তু 20, দশমিক আছে বলে 0 আসবে, 40 5 কত 200, ঠিক আছে? তাহলে দেখো আমরা এখানে কত পাচ্ছি কিন্তু 17, দশমিকের পরে দুটো ঘর লিখবো, দশমিকের পরে দুটো ঘর লিখবো। তাহলে লাস্ট ঘরটা দেখো কত রয়েছে 5, যদি লাস্ট ঘরটা 5 থাকে বা 5-এর বড় কোনো সংখ্যা থাকে না, তাহলে এই 42টাকে আমরা কি করব, এক ঘর
বাড়িয়ে দিয়ে লিখবো, ঠিক আছে। তাহলে 42 রয়েছে, আমি এক ঘর বাড়িয়ে দিলে কত পাবো? পাবো কিন্তু 43, ঠিক আছে। তাহলে এই আমাদের হয়ে গেল অঙ্ক শেষ। তাহলে 40 জনের গড় বয়স কত পেলাম? 17.43 বছর। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের একের দাগের অঙ্কটা শেষ। তো দেখো, দুয়ের দাগের অঙ্কটা স্টার্ট করবার আগে একটা কথা বলে দিই, দুয়ের দাগের অঙ্কটা আমি এখন করাবো না। কেন বলছি এখন করাবো না? কারণ অঙ্কের মধ্যে দেখো বলে দিয়েছে, তোমরা স্ক্রিনের ওপর অঙ্কটা দেখতে পাচ্ছ, অঙ্কের দেখো লাস্টে বলে দিয়েছে ওই 50টি পরিবারের গড় সদস্য সংখ্যা কল্পিত গড় পদ্ধতিতে বের করতে বলেছে। কল্পিত গড় আমি এখন শেখাবো না, আগে প্রত্যক্ষ গড় পুরোটাকে শেখাবো, শিখবে, তারপরে আমরা চলে যাব কল্পিত গড়ে। তাহলে আমি এখন দুয়ের দাগেরটা স্কিপ করে চলে যাব তিনের দাগে। তিনের দাগের অঙ্কে দেখো কি বলে দিয়েছে, যদি নিচের প্রদত্ত তথ্যের যৌগিক গড় 20.6 হয় তাহলে তবে এর মান নির্ণয় করি। এইখানে কিন্তু কোনো যে অঙ্কটা করতে বলেছে তার কিন্তু কোনো পার্টিকুলার নিয়ম বলেনি, কিন্তু কোনো পার্টিকুলার নিয়ম বলেনি যে কল্পিত গড়ে করতে বলেছে নাকি প্রত্যক্ষ পদ্ধতিতে, কিচ্ছু বলেনি। যদি কোনো পদ্ধতির নাম উল্লেখ না করে তাহলে যে সবথেকে সোজা পদ্ধতিটা রয়েছে, অর্থাৎ এই যে প্রত্যক্ষ গড়ের যে পদ্ধতিটা, সেই পদ্ধতিতেই আমরা করব, ঠিক আছে। তাহলে চলো তিনের দাগের অঙ্কতে আমরা চলে যাব, এটাকে আমি মুছে দিচ্ছি। তাহলে দেখো তিনের দাগের অঙ্কতে দেখো বলে দিয়েছে, তোমরা ছকটাকে দেখতে পাচ্ছ। তাহলে দেখো ছকের প্রথমেই দেখবে কি লেখা রয়েছে, চল। তাহলে এখানে আমরা লিখবো চল, এবং এখানে আমরা কি লিখবো, xi বলে, এবং তারপরে দেখবে লেখা রয়েছে কি, পরিসংখ্যা। পরিসংখ্যা বলে দেখো আমরা লিখবো এবার তিনের দাগেরটাতে। পরিসংখ্যাটাকে আমরা কি বলে লিখি, দেখবে fi বলে লিখি, ঠিক আছে। চলো এবারে এই দাগগুলো তো কাটাই আছে, তাই জন্য আমি আর চেঞ্জ করছি না। তাহলে প্রত্যক্ষ গড় বললে আমরা কিন্তু 3টে দাগ কেটে করবো, মনে রাখবে। তো দেখো চল, সেখানে দেখো কি কি দেওয়া রয়েছে সংখ্যাগুলো, 10, 15 a। তাহলে চলো আমি লিখে ফেলি 10, তারপরে দেখো কি রয়েছে 15, তারপরে দেখো কি রয়েছে a, তারপরে দেখো রয়েছে কিন্তু 25, এবং তারপরে দেখো রয়েছে 35, তাই তো। তারপরে দেখো পরিসংখ্যায় কি কি রয়েছে, দেখো রয়েছে 3, তারপরে কি রয়েছে 10, তারপরে 25, তারপরে দেখবে রয়েছে 7, তারপরে দেখবে রয়েছে কত, 5, এই রকমভাবে রয়েছে। এইবারে দেখো কীরকমভাবে আমরা করব, এখানে আমরা কি কি লিখি বলো, এখানে আমরা কি লিখি, এইটার সাথে এটাকে গুণ করে। তাহলে দেখো 3 আর 10 গুণ করলে এখানে হবে কত, 30। আবার দেখো 10 আর 15কে গুণ করলে কত হবে, এখানে 150। 25 আর a কে যদি আমরা গুণ করি কত হবে, 25a হবে, তাই না। আবার দেখো 7 আর 25কে আমি যদি গুণ করি তাহলে কত হবে, 175, ঠিক আছে। আচ্ছা দেখো 35 আর 5কে যদি আমি গুণ করি কত হবে, 35 আর 5, 5 5 25, 5 হাতে রয়েছে কত, 2, 5 15 আর 2 17, আবার ওই 175। বোঝা গেল? তাহলে চলো এইবারে আমরা কি করব, যোগ করব, ঠিক আছে। তাহলে যোগ তো করব, তাহলে কাকে কাকে যোগ করব, তোমরাই বলবে আগে কাকে কাকে আমরা যোগ করব। তো দেখো প্রথমে আমি এই যে পরিসংখ্যাগুলোকে যোগ করব। তাই পরিসংখ্যাটাকে যোগ করে কত হবে দেখি, এই যে fi সমান সমান কত হচ্ছে। তাহলে দেখো এখানে 3 আর 7 কত হবে, 10, 10 আর 10 কত, 20, 20 আর 30 কত, 50, ঠিক আছে। এইবারে দেখো আমরা যোগ করব এই দিকেরগুলো। দেখো এইখানে যখন আমি যোগ করব খুব ভালো করে দেখবে, এই 25টাকে, এই 25 এটাকে কিন্তু এদের সঙ্গে যোগের মধ্যে নেওয়া যাবে না, এটাকে কিন্তু আমি আলাদা করে যোগ চিহ্ন দিয়ে লিখব। মানে ব্যাপারটা কেমন হলো দেখো, 175 আর 175 যোগ করলে কত হয়, 350, 350 আর 150কে যোগ করলে কত হয়, হয় কিন্তু 500, 500 আর এই 30 যোগ করলে কত হয়, 530। তাহলে আমরা এইভাবে লিখবো, দেখো এই যে এই তো এরকমভাবে লিখলাম, লিখবো কিন্তু 530 যোগ, ঠিক আছে, 530 যোগ, এবারে এই 25aটাকে লিখবো। আচ্ছা এটা আমার দাগের বাইরে চলে গেল কিন্তু, ঠিক আছে, তোমরা কিন্তু দাগের ভেতরে করে লিখবে। আমি যদি এরকমভাবে মুছে করি তাহলে দেখো এটাকে এই যে এরকমভাবে কিন্তু দাগের ভেতরে যেন থাকে, ঠিক আছে, দাগের ভেতরে যেন থাকে। তাহলে যখন এ দিয়ে কিছু থাকবে, কোনো লেটার দিয়ে, সেটাকে কিন্তু এর সঙ্গে যোগ করবে না, ওটাকে আলাদা করে কিন্তু যোগ চিহ্ন দিয়ে লিখবে। তার কারণ 25-এর সঙ্গে এ আছে, 30, 150, 175, 175 তাদের সঙ্গে কিন্তু এ নেই, ঠিক আছে। তাহলে কিন্তু এইভাবে করবে। এরপরে দেখো আমাদের কাছে অ্যান্সারে কি জানতে চেয়েছে, এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো আমি এখানে লিখবো প্রশ্নানুসারে। তাহলে দেখো আমি এখানে কি লিখছি, প্রশ্নানুসারে। খুব ভালো করে কিন্তু এবারে তোমরা বুঝবে। দেখো অঙ্কের মধ্যে একটা জায়গাতে দেখবে লেখা রয়েছে, অঙ্কের শুরুতেই দেখবে কি লেখা রয়েছে, নিচের প্রদত্ত তথ্যের যৌগিক গড় 20.6।
তাই তো? তাহলে আমি দেখো সমান চিহ্নের এই দিকে কী লিখলাম 20.6। 20.6টা কিসের মান বলেই দিয়েছে, যৌগিক গড়ের মান। তাহলে যৌগিক গড়ের মান যদি আমি এই দিকে লিখি তাহলে আমি এই দিকে কী লিখবো, যৌগিক গড় বের করবার সূত্রটা। তাহলে তোমরাই আমাকে বলো যৌগিক গড় বের করবার সূত্র কি, সাবমিশন FI XI, আর দেখবে নিচে আমরা কি লিখবো FI। ঠিক আছে, এইভাবেই তো আমরা করি। তাহলে চলো আমরা মানগুলোকে বসাই। তাহলে বসালে কি হবে, দেখো সাবমিশন FI XI এর মান দেখো এইখানেই দেওয়া রয়েছে, দেখো 530 যোগ 25। তাহলে চলো আমি এখানেই লিখবো কি, লিখবো কিন্তু 530 যোগ 25A। আর দেখো নিচে FI এর জায়গাতে আমি কি লিখবো, লিখবো কিন্তু 50। বোঝা গেল? আর দেখো এই দিকে দেখো কি রয়েছে 20.6। তাহলে এবারে আমরা কি করব, দেখো দাগের নিচে রয়েছে 50, তার মানে কি 50টা ভাগ, এই সাইডে চলে গেলে কি হবে, গুণ হবে। ঠিক আছে, এই সাইডে চলে গেলে কি হবে, গুণ হবে। তাহলে চলো আমরা না গুণ করব, আমি এই সাইডে করছি। তাহলে দেখো এইটা যেমন আছে আমি আগে লিখব 530 যোগ 25A। তাহলে কার সঙ্গে কার গুণ হবে, 50-এর সঙ্গে কার গুণ করব আমরা, 50-এর সঙ্গে 20.6, তাকে কিন্তু আমরা গুণ করব। তাহলে গুণ করলে কত হবে, 20.6-এর সঙ্গে আমি যদি 50 গুণ করি তাহলে হবে 0, আবার দেখো 5 6 কত হবে 30, আবার কত হবে এখানে 5 2 10। তাহলে দেখো আমরা এখানে পাচ্ছি কত, দেখো দশমিকের পরে একটা সংখ্যা, তাই জন্য এক ঘর পর দশমিক। তাহলে দেখো আমরা এখানে পাচ্ছি কত 1030, তাই না? আমরা এখানে পাবো কত 1030। তাহলে 530 যোগ 25A, আর এটাকে গুণ করলে কত হবে, হবে কিন্তু 1030। এইবারে আমরা কি করব, 530কে সমান চিহ্নের এই সাইডে পাঠিয়ে দেবো, আর 25A যেমন আছে থাকবে, 1030 যেমন আছে এই সাইডে পাঠিয়ে দিলে হবে মাইনাস 530। 530 প্লাস ছিল, ওপারে গিয়ে হবে মাইনাস, তাহলে বিয়োগ করলে আমরা কত পাবো, তাহলে দেখো এই যে 1030 থেকে 530কে আমি যদি বিয়োগ করি তাহলে পাবো কত 500। তাহলে দেখো এবার 25টাকে আমরা ওই সাইডে পাঠাবো। তাহলে দেখো 25টা কী রয়েছে, গুণ রয়েছে, তাহলে ওই সাইডে গেলে কী হবে, ভাগ। তাহলে এখানে দেখো 500 যেমন আছে ভাগ কত হবে 25। বোঝা গেল? তাহলে চলো এবার আমরা কাটাকুটি করি। দেখো 25 1 25, 25 দিয়ে আমরা যদি 50কে ভাগ করি কত হবে 2, আর এই শূন্যটাকে কেটে আমরা এইখানে নিয়ে নেব, তাহলে কত হলো 20। তাহলে এই ইজুগাল টু আমরা কত পাচ্ছি, আমি এইখানে দেখো লিখছি, বা এই ইজুগাল টু আমরা কত পেলাম, তাহলে পেলাম কিন্তু 20। তাহলে এই হয়ে গেল আমাদের অ্যান্সার। আমাদের কাছে জানতে চেয়েছে এ এর মান কত, তাহলে আমরা এ এর মান কত পেয়ে গেলাম, 20 পেয়ে গেলাম। হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। আশা করি বুঝতে পেরেছো। চলো এইবারে আমরা চলে যাব 4-এর দাগে। তো দেখো 4-এর দাগের অঙ্কতেও কিন্তু কোনো রকম পদ্ধতির নাম বলেনি, শুধু বলে দিয়েছে যে যৌগিক গড় যদি 15 হয় তাহলে পি এর মান কত। যেহেতু কোনো পদ্ধতি বলেনি তাহলে আমরা সবথেকে সোজা পদ্ধতিতে করবো, এবং সেটা হলো কি এই প্রত্যক্ষ গড়। তাহলে চলো আমি এটাকে মুছে দিই আমরা 3-এরটায় চলে যাই। তো দেখো 4-এর দাগের অঙ্কতেও কিন্তু একইভাবে চল লেখা আছে, পরিসংখ্যা লেখা আছে। তাহলে দেখো চলের জায়গাতে আমরা কত কত বসাবো, দেখো চলকে কিন্তু অবশ্যই XI এরকমভাবে চিহ্নিত করবে। তাহলে দেখো চলের জায়গাতে আমরা কি বসাবো 5, তারপরে দেখবে কি লেখা রয়েছে 10, তারপরে দেখবে লেখা রয়েছে 15, তারপরে 20, এবং তারপরে দেখবে লেখা রয়েছে 25। আর পরিসংখ্যার জায়গাতে কি লেখা রয়েছে, দেখো লেখা রয়েছে কিন্তু 6, তারপরে লেখা রয়েছে পি, তারপরে আবার 6, তারপরে 10 আর 5। তাহলে চলো এবারে আমরা কি করব, গুণ করব। কাকে কাকে গুণ করবো, এই যে 6 আর 5কে গুণ করবো, এখানে কত হবে 30 হবে। পি আর 10কে যদি আমি গুণ করি তাহলে কি হবে 10 পি হবে। আবার দেখো 6 আর 15কে আমি যদি গুণ করি কত হবে 90 হবে। 10 আর 20কে গুণ করলে কত হবে 200। 5 আর 25কে গুণ করলে কত হবে, হবে কিন্তু 125, তাই তো? এইবারে আমরা যোগ করে ফেলবো কোনগুলোকে, দেখো আমরা এবারে যোগ করে ফেলবো। ঠিক আছে, তাহলে যোগ যে করব কোনটাকে যোগ করব, এই যোগফলটাকে আমরা কি বলবো, এফআইকে যোগ করব। তাহলে আমরা এরকমভাবে লিখবো সাবমিশন FI। এবারে যোগ করব, দেখো 6 আর 6তে 12, 12 আর 10-এ কত হবে, 12 আর 10-এ 22, 22 আর 5-এ হবে 27। তাহলে এই হলো 27 যোগ, এখানে একটা পি রয়েছে, তাহলে এখানে এরকমভাবে লিখবো 27 যোগ পি। এবারে আমরা এই সাইডটাকে যোগ করব, তখন আমরা এরকমভাবে লিখবো সাবমিশন FI XI ইজুকাল টু, তাহলে দেখো এইটাকে বাদ দিয়ে করব, এটাকে পাশে যোগ চিহ্ন দিয়ে লিখবো।
ঠিক আছে, তাহলে যোগ করলে দেখো কত হবে, 200 আর 125 কত হবে, 325, 325 আর 30 কত হবে, 325 আর 30 হবে 355, এবং তার সাথে আমরা 90কে যোগ করব, তাহলে হবে 5, আর এইখানে হবে 44, 444। তাহলে এখানে হচ্ছে 445। তাহলে আমরা এখানে দেখো লিখবো কত, 445 যোগ, এবার এইটাকে লিখতে হবে, এই যে 10p-টাকে কিন্তু এর সঙ্গে যোগ করবে না। ঠিক আছে, আমি দেখো এখানে লিখছি 10p। ঠিক আছে, এবারে এরকমভাবে করে দিচ্ছি। তাহলে চলো এইবারে আমরা অঙ্কটাকে করব। দেখো অঙ্কের মধ্যে আমাদের কাছে কি জানতে চেয়েছে, পি এর মান জানতে চেয়েছে, তাই না? তাহলে চলো আমরা এরকমভাবে লিখব প্রশ্নানুসারে। ঠিক আছে, পি এর মান জানতে চেয়েছে। আচ্ছা, অঙ্কের মধ্যে দেখো গড়টা কিন্তু দেখো বলেই দিয়েছে, দেখো যৌগিক গড় কত বলে দিয়েছে, 15। তাহলে চলো আমরা এই দিকে কী লিখবো বলো তো, 15। তাহলে আমি এই দিকে কী লিখলাম, যৌগিক গড়। আমি যদি এই দিকে যৌগিক গড় লিখি তাহলে আমাকে এই দিকে সূত্রটা লিখতে হবে। তাহলে আমরা গড় বের করবার সূত্রটা কি জানি, প্রত্যক্ষ পদ্ধতিতে করছি তো, তাহলে সূত্রটা জানি সাবমিশন এফ আই এক্স আই বাই সাবমিশন কি জানি আমরা, এফ আই, এইরকমভাবে। তাহলে চলো আমরা এবারে মানটাকে বসিয়ে ফেলি। ঠিক আছে, তাহলে মানটাকে বসালে কি হবে, দেখো সাবমিশন এফ আই এক্স আই এর জায়গাতে কত বসাবো, এই যে এইটাকে বসাবো, কত 445 যোগ 10p বাই, আচ্ছা সাবমিশন এই যে এফ আই এর জায়গাতে কি বসাবো, এই যে 27 যোগ p, 27 প্লাস p সমান সমান, এখানে দেখো কত রয়েছে, 15। এইবারে আমরা কি করব, দেখো দাগের নিচে যেটা রয়েছে 27 প্লাস p, দাগের নিচে রয়েছে মানে কি ভাগ, এই সাইডে চলে গেলে গুণ হয়ে যাবে। তাহলে চলো আমি এই দিকে দাগ কেটে করছি, গুণ হবে, আর এই দিকে যেমন এটা আছে থাক, এই যে 445 যোগ 10p যেমন আছে থাক, এটাকে কিচ্ছু করব না। কি করব, 27 প্লাস পিটাকে সমান চিহ্নের এই সাইডে নিয়ে যাব, তাহলে কি হবে 27 প্লাস p 15-র সঙ্গে কি হবে, গুণ হবে। ঠিক আছে, তাহলে গুণ হলে কি হয় সেটা আমরা দেখি, চলো 10p এইদিকে যেমন আছে আছে। ঠিক আছে, তাহলে 15-র সঙ্গে আমরা একবার এটা গুণ, 15-র সঙ্গে 27কে গুণ করলে কত হবে, দেখো 27-এর সঙ্গে আমি যদি 15কে গুণ করি, 5 সাথে 35-এর 5, হাতে কত রয়েছে 3, 5 দুগুণে 10 আর 3-এ 13, আর এখানে দেখো হবে কত 7 আর 2, তাহলে হচ্ছে কত 10-এর শূন্য হাতে রয়েছে 1, 405। তাহলে 15-র সঙ্গে 27কে গুণ করলে কত হবে, 405, আর 15 দিয়ে পিকে গুণ করলে কত হবে, 15p হবে। বোঝা গেল? এবারে আমরা কি করব, যাদের গায়ে পি লেগে আছে তাদেরকে সমান চিহ্নের বাঁদিকে করি। হ্যাঁ, এই যেমন 10pটা এদিকে যেমন আছে থাক, প্লাস 15p এই সাইডে চলে আসলে আমি মাইনাস 15p, আর এইদিকে দেখো কত রয়েছে 405। এবারে দেখো 445 সমান চিহ্নের এই সাইডে গেলে মাইনাস 445। চলো এইবারে আমরা বিয়োগ করি। হ্যাঁ, দেখো 10p থেকে 15p বিয়োগ করলে কি হবে, মাইনাস 5p। আর এখানে দেখো 405 থেকে এই যে 445 আর 405কে বিয়োগ করলে কত হবে, 40 হবে। যেহেতু 445 বড়, তার আগে মাইনাস আছে বলে আমরাও কি করব, এখানে কিন্তু মাইনাস দেবো। ঠিক আছে, চলো মাইনাস মাইনাস কেটে দিই। এবারে দেখো 5টা পি এর সঙ্গে কি রয়েছে, গুণ, এই সাইডে চলে গেলে হবে ভাগ। আচ্ছা, এবারে আমি এই দিকে অঙ্কটাকে করছি। হ্যাঁ, দেখো বা এবারে দেখো আমি দেখো লিখছি পি বলে, তাহলে 40 যেমন আছে আছে, 5টা গুণ এই সাইডে চলে গেলে হবে ভাগ, তাহলে পি ইজ ইকুয়াল টু কত হচ্ছে দেখি, 5 একে 5, 5 8 40, তাহলে পি এর মান আমরা কত পেলাম, 8। এই হয়ে গেল আমাদের অ্যান্সার। এটাই আমাদের কাছে জানতে চেয়েছে যে পি এর মানটা কত হবে, তা হবে কিন্তু 8। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। চলো এবারে আমরা চলে যাব 5-এর দাগে। তো দেখো এবারে আমরা করব 5-এর দাগের অঙ্কটা। তো দেখো 5-এর দাগের অঙ্কটাতে দেখো বলে দিয়েছে, একদম লাস্টের লাইনটা যদি আমরা পড়ি, বলে দিয়েছে আমি ওই 50টি বাক্সে গড় আমের সংখ্যা হিসাব করি। আচ্ছা, পাশে দেখবে ব্র্যাকেটে লেখা রয়েছে যে কোনো পদ্ধতিতে, তাহলে যে কোনো পদ্ধতি বললেই আমরা সবথেকে সোজা পদ্ধতি প্রত্যক্ষ পদ্ধতিটা করব। কিন্তু দেখো আমি আগের 3টে অঙ্কতে কি করেছিলাম, 3টে করে ঘর কেটেছিলাম। এইবারের অঙ্কটাতে আমি 4টে ঘর কেটেছি। দেখো 1 2 3 4টে। কেন 4টে ঘর কেটেছি, তার কারণ আগের 3টে অঙ্কের সঙ্গে মানে 1 3 আর 4, এই 3টে অঙ্কের সঙ্গে 5-এর দাগের অঙ্কের একটা পার্থক্য আছে। দেখো 5-এর দাগের অঙ্কতে কিন্তু দেখবে এইরকমভাবে দেখবে বলে দেওয়া রয়েছে, এই যে 50 থেকে 52, 52 থেকে 54, এইভাবে বলে দেওয়া রয়েছে, 54 থেকে 56, এইভাবে বলে দেওয়া আছে। আগের অঙ্কগুলোতে কিন্তু এই রকম শ্রেণী ছিল না। যখন এরকম শ্রেণী থাকবে তখন কিন্তু একটা করে ঘর
এক্সট্রা হবে, ঠিক আছে? তখন কিন্তু যতগুলো ঘর করতে হতো তার থেকে একটা ঘর এক্সট্রা হবে। তাহলে চলো এবার আমরা অঙ্কটাকে স্টার্ট করি। প্রথম দুটো ঘরে আমরা কি লিখব? প্রথম দুটো ঘরে আমরা দেখবে লিখব, বলে দিয়েছে আমের সংখ্যা আর বাক্সের সংখ্যা, তাই তো? তাহলে চলো আমরা এখানে প্রথমেই কি লিখব? আমের সংখ্যা, ঠিক আছে? আমরা এখানে কি লিখব? আমের সংখ্যা আছে, তাই তো? চলো আমের সংখ্যা যেমন আছে তেমন লিখবো, বা এই জায়গাটায় তোমরা শ্রেণীও কিন্তু লিখতে পারো, ঠিক আছে? শ্রেণীও লিখতে পারো। আচ্ছা, তারপরে দেখো কি রয়েছে, তারপরে দেখো রয়েছে বাক্সের সংখ্যা। আচ্ছা, বাক্সের সংখ্যার জায়গাতে আমি লিখছি পরিসংখ্যা বলে, ঠিক আছে? লিখবো পরিসংখ্যা বলে। এবারে পরিসংখ্যাকে আমরা কি দিয়ে চিহ্নিত করি? FI দিয়ে, ঠিক আছে? তারপরের ঘরে আমরা কি লিখবো? লিখবো কিন্তু মধ্যমান। এটা কিন্তু বইয়ের মধ্যে দেওয়া নেই, নিজেদেরকে করতে হবে। মধ্যমান তাকে আমরা কি দিয়ে চিহ্নিত করি? XI দিয়ে। আর লাস্ট ঘরে আমরা লিখবো সাবমিশন FI XI, ঠিক আছে? তাহলে চলো এবার আমের সংখ্যাতে কী কী লেখা আছে আমরা লিখে ফেলি পুরো। দেখো লেখা রয়েছে পুরো 50 থেকে, প্রথমে দেখবে লেখা রয়েছে 50 থেকে 52, তারপরে দেখবে কি লেখা রয়েছে 52 থেকে লেখা রয়েছে 54, তারপরে দেখবে লেখা রয়েছে কত 54 থেকে 56, তাই তো? তারপরে দেখবে লেখা রয়েছে 54 থেকে 56, তারপরে দেখবে লেখা রয়েছে 56 থেকে 58, এবং লাস্টে দেখবে লেখা রয়েছে কত 58 থেকে 60, তাই তো? লিখে ফেললাম। পরিসংখ্যার ঘরে দেখো কী কী লেখা রয়েছে। দেখো পরিসংখ্যার ঘরে লেখা আছে 6, 14, 16, 6, 14, 16, তারপরে দেখো কি লেখা রয়েছে 9 আর 5, 9 আর 5, বোঝা গেল? এবারে চলে আসো মধ্যমানে। মধ্যমানে আমরা কি লিখব? লিখব কিন্তু এই যে 50 আর 52 মধ্যিখানের সংখ্যাটাকে, 50 আর 52 মধ্যিখানের সংখ্যা কে হয়? হয় কিন্তু 51, বোঝা গেল? এই জায়গাটাতে তোমাদের বলে রাখি, তোমাদের যদি অসুবিধা হয় মধ্যমান হিসাব করতে, তাহলে মধ্যমান হিসাব করবার আরেকটা পদ্ধতি হলো, দেখো 50 আর 52কে যোগ করবে। 50 আর 52কে যোগ করলে আমরা কত পাবো? 50 আর 52কে আমি যদি যোগ করি, যোগ করলে পাবো 104। তাকে না 2 দিয়ে ভাগ করবে, মানে হাফ করবে। এই সরি, এখানে কত হচ্ছে? 102 হচ্ছে, 104 না 102 হবে। 102কে 2 দিয়ে ভাগ করবে, পাবে 51। এইভাবেও করতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা চলো, 52 আর 54 মাঝখানে কী হবে? হবে কিন্তু 53। আচ্ছা দেখো 54 আর 56 মাঝখানে কত হবে? হবে কিন্তু 55। আবার দেখো 56 আর 58 মাঝখানে আমরা কত পাবো? পাবো কিন্তু 57। আবার দেখো 50, এখানে ছিল 58, 58 আর 60 মাঝখানে আমরা কত পাবো? পাবো কিন্তু 59, বোঝা গেল? তাহলে চলো এবারে আমরা কি করব? গুণ করব। এই যে দেখো এখানে দেখো রয়েছে F1 আর FI আর XI, তার মানে FI এর সাথে গুণ করব কাকে? XI কে। তাহলে দেখো 6 আর 51কে যদি আমরা গুণ করি তাহলে কত হবে? 6 কে 6, 6 5 30। আবার দেখো 53 আর 14কে যদি আমরা গুণ করি তাহলে দেখো এখানে কত হবে? 53 আর 14কে যদি আমরা গুণ করি, 4 3 12, হাতে রয়েছে 1, 4 5 20 আর 1 21। আচ্ছা এখানে হবে কত? এইটা, তাহলে এখানে হবে কত? 742, ঠিক আছে? 742। আবার দেখো 16 আর 55কে আমরা গুণ করব, তাহলে দেখো কত হবে? 55 আর 16কে যদি গুণ করি, 6 5 30, 0 হাতে রয়েছে 3, 6 5 30 আর এখানে 33। আচ্ছা এখানে কত হবে? 55 করলে হচ্ছে কত? 880, ঠিক আছে? তারপরে দেখো আবার আমরা 57 আর 9কে গুণ করব, তাহলে দেখো 57 আর 9কে যদি গুণ করি, 9 সাথে 63, 3 হাতে কত রয়েছে? 6, 9 5 45 আর 6তে কত হবে? হবে কিন্তু 51, অর্থাৎ এখানে হবে কত? 513। আচ্ছা আবার দেখো 5 আর 59কে যদি আমরা গুণ করি, তাহলে 59 আর 5-এ, 59 আর 5-এ হবে 5 9 45 এর 5, হাতে কত রয়েছে? 4, 5 5 25 4-এ 29, তার মানে হচ্ছে কত? 295, ঠিক আছে? তাহলে এবারে আমি দেখো এই রাফগুলোকে এখানে মুছে দিচ্ছি। তো দেখো এবারে আমরা যোগ করব। কোনগুলোকে যোগ করব? দেখো FI আর এই যে সাবমিশন FI XI, এটাকে আমরা যোগ করব। তাহলে চলো এটাকে আমরা যোগ করব। করলে কত হবে? দেখো খুব ভালো করে। প্রথমে আমরা এই যে 6 আর 14 20, 20 আর 16তে 36, 36 আর এখানে কত হবে? 14তে হবে 50, তাহলে হবে কিন্তু FI সমান সমান হবে সাবমিশন FI সমান সমান 50। এবারে আমরা কোনটাকে যোগ করব? এই যে সাবমিশন FI XI কে যোগ করব।
চলো এই যেই সবকটাকে যোগ করব, করলে আমরা কত পাবো বলো তো? পাবো কিন্তু 2736। তাহলে চলো এই সবকটাকে আমরা যোগ করলে পাবো 2736। বোঝা গেল? তাহলে এইবারে আমরা দেখবে গড় কীরকমভাবে নির্ণয় করি প্রত্যক্ষ যে পদ্ধতি আছে সেখানে। তাহলে দেখো আমি এখানে লিখছি অতএব নির্ণেয় গড় বলে, দেখো আমি এখানে লিখছি নির্ণেয় গড় বলে লিখছি। তাহলে প্রত্যক্ষ পদ্ধতিতে নির্ণেয় গড় কীরকমভাবে নির্ণয় করতে হয়? সাবমিশন F1 x1কে FI xi-কে ভাগ করতে হয়, তাই তো? FI আর xi-কে ভাগ করতে হয় কি দিয়ে? FI দিয়ে। তাহলে চলো আমরা এবারে ভাগ করি। সাবমিশন FI xi এর মান দেখো এখানে কত পেয়েছি? আমরা পেয়েছি কিন্তু 2736। ঠিক আছে, 2736। তাকে ভাগ করব কত দিয়ে? এই যে FI এর মান কত দেখো 50, এইটা দিয়ে ভাগ করলেই আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে। তাহলে চলো আমরা ভাগটা করে দেখি তো কত হচ্ছে। 2736 তাকে ভাগ করব 50 দিয়ে। আচ্ছা, তাহলে 50 5-এ কত হচ্ছে? হবে কিন্তু 250। তাহলে বিয়োগ করলে এখানে হবে 2, উপর থেকে নামবে 6, তাই তো? 50 4-এ কত? 50 4-এ হলো 200, তাই তো? 36। আবার দেখো দশমিক দিয়ে কি আনবো? 0। তারপরে দেখো 50 7-এ কত হবে? 50 7-এ হবে 350, তাই তো? আবার দশমিক আছে বলে এখানে 0 আসবে। 50 2 100। তাহলে দেখো আমরা এখানে কত পাচ্ছি? 54.72। ঠিক আছে, তাহলে আমরা এখানে কত লিখবো? লিখবো কিন্তু 54.72। তাহলে এই হয়ে গেল আমাদের নির্ণেয় গড়। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল আমাদের কত দাগ? 5-এর দাগের অঙ্কটা শেষ। তো দেখো এবারে আমরা চলে যাব কতর দাগে? চলে যাব কিন্তু 6-এর দাগের অঙ্কে। তো আমি দেখো এটাকে মুছে দিচ্ছি। তো দেখো এবারে আমরা করব 6-এর দাগের অঙ্কটা। তো দেখো 6-এর দাগের অঙ্কেও ওই একইভাবে তোমরা অঙ্কের মধ্যে দেখতে পাচ্ছ। দেখো প্রথমেই দেখবে কি দেওয়া আছে অঙ্কের মধ্যে। 6-এর দাগের অঙ্কতেও দেখবে বলে দিয়েছে যে কোনো পদ্ধতিতে গড় নির্ণয় করতে বলে দিয়েছে। তাহলে প্রথমেই দেখবে দেওয়া রয়েছে বয়স। আচ্ছা, এখানেও দেখবে 4টে ঘর হবে, কারণ দেখবে 10 থেকে 20, 20 থেকে 30 এরকম দেওয়া আছে। আচ্ছা, সেটাকে না আমি এখানে এই রোগীর বয়সটাকে তোমরা রোগীর বয়স এইভাবেও লিখতে পারো, আবার চাইলে এইভাবেও লিখতে পারো শ্রেণী বলে লেখাটাই আমার মনে হয় ভালো। শ্রেণী বলে লিখবে। তারপরে দেখবে লিখবে পরিসংখ্যা। পরিসংখ্যাকে আমরা কি দিয়ে চিহ্নিত করি? FI দিয়ে। ঠিক আছে, আচ্ছা চলো এবারে দেখে দেখি আমরা মানগুলোকে বসাই। শ্রেণীতে আমরা কত বসাবো? দেখো পুরো একদম দেওয়া রয়েছে এরকমভাবে। দেখো 10 থেকে 20, তারপরে দেখবে দেওয়া রয়েছে 20 থেকে 30, তারপরে দেখবে দেওয়া রয়েছে 30 থেকে 40, তারপরে কি দেওয়া রয়েছে 40 থেকে 50, তারপরে দেখবে দেওয়া রয়েছে 50 থেকে 60, এবং লাস্টে দেখবে দেওয়া রয়েছে 60 থেকে 70, এরকমভাবে দেওয়া আছে। তারপরে দেখবে দেওয়া রয়েছে 12 8 22 20, 12 8 22 20, তারপরে দেখবে কি দেওয়া আছে? দেওয়া আছে কিন্তু 18 আর 20। তাহলে এখানে আমরা লিখবো কত? 18 আর 20। তো দেখো এবারে আমরা করব মধ্যমান। তাহলে মধ্যমানে কি করবে? দেখো এই যে 10 আর 20-র মাঝখানে কে হবে? 10 আর 20-র মাঝখানে দেখো 10 আর 20-র মাঝখানে কে হয়? 15। তোমাদের যদি হিসাব করতে অসুবিধা হয় দেখো 10 আর 20-কে তোমরা যোগ করে নাও। দেখো 10 আর 20-কে আমরা যোগ করলে কত পাই? 30। 30-কে 2 দিয়ে ভাগ করো। তাহলে দেখো 30-কে 2 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো? 15। বোঝা গেল? আবার দেখো এই যে 20 আর 30 তাদের মাঝখানে কে হয়? 25। যদি হিসাব করতে অসুবিধা হয় যোগ করে নাও। 20 আর 30-কে যোগ করলে কত হয়? 20 আর 30-কে যোগ করলে হয় কিন্তু 50। 50-কে তুমি 2 দিয়ে ভাগ করে নাও। 50-কে 2 দিয়ে ভাগ করলে 25। এবারে এরকমভাবে না বারবার করবার কোনো দরকার নেই। দেখো 15 তার 10 ঘর পর হয় 25, তাহলে 25-এরও 10 ঘর পরে আমরা লিখব কত? 35। বোঝা গেল? তাহলে দেখো 10 ঘর অন্তর 35-এর 10 ঘর পর কত? 45। আবার তার 10 ঘর পর কত হবে? 55। দেখো তোমরাও মিলিয়ে দেখো। এই যে দেখো 50 আর 60-র মাঝখানে কত হয়? 55। 60 আর 70-র মাঝখানে কত হবে? 65। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। চলো এবার এটাকে গুণ করবো। এই যে 12 আর 15-কে 12 আর 15-কে গুণ করলে কত হবে? দেখি এখানে হচ্ছে 30 আর এখানে হচ্ছে কত? 15 করলে এখানে হবে 180। তাহলে এখানে আমরা কত লিখবো? 180। 25 আর 8-এ কত হবে? হবে কিন্তু 200। 35 আর 22-এ কত হবে দেখি তো? 35 আর 22 গুণ করলে হবে 70। আবার দেখো এখানে আমরা কত লিখবো? 70, মানে 770। তাহলে এখানে আমরা কত পাচ্ছি? 770। আবার চলো 20 আর 45-কে গুণ করলে কত হবে? হবে কিন্তু 900। 55 আর 18-কে আমরা গুণ করব,
চলো 18 আর 55কে গুণ করি, 5 18 90, আবার এখানে হবে কত 90, তাহলে হচ্ছে কত 990, ঠিক আছে। আচ্ছা তাহলে চলো এবারে আমরা 20 আর এটাকে গুণ করি, তাহলে কত হবে দেখো 2 আর 65 গুণ করলে কত হয় 130, আর এখানে শূন্য আছে বলে একটা শূন্য বসে গেল, বোঝা গেল। তো চলো এবারে আমরা কি করব, যোগ করব। কাকে কাকে যোগ করব, আগে সাবমিশন এই যে এফ আইকে যোগ করব, ঠিক আছে। তাহলে আমরা কি লিখবো এখানে, সাবমিশন এফ আই, ঠিক আছে। তাহলে চলো এখানে আমরা লিখি সাবমিশন এফ আই, যোগ করব এই সব কটাকে, এই যে 12 আর 8 কত হচ্ছে 20, 20 22 20, এই যে এই সব কটাকে আমরা যোগ করলে কত পাবো, পাবো কিন্তু 100। এবারে আমরা কাকে যোগ করব, এই যে এইটাকে যোগ করব, যোগ করলে কত পাবো, আগে আমরা কি লিখবো, সাবমিশন এফ আই এক্স আই, ঠিক আছে। তাহলে এই সব কটাকে আমরা যোগ করি, যে 180, এইটা 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 যোগ করলে আমরা কত পাবো বলো তো, পাবো কিন্তু 4340, ঠিক আছে, 4340। তাহলে চলো এবারে আমরা গড় নির্ণয় করব। তাহলে গড় নির্ণয় করবার নিয়ম তোমরা জানোই তো, প্রত্যক্ষ গড় পদ্ধতিতে কীভাবে নির্ণয় করে। তাহলে দেখো প্রত্যক্ষ গড় পদ্ধতিতে আমরা যখনই নির্ণয় করব তখন আমি কি লিখবো, এরকমভাবে দেখো লিখবো কিন্তু নির্ণেয় গড়, নির্ণেয় গড়। তাহলে এই সূত্রটা তোমরা তো সবাই জানো, সাবমিশন এফ আই এক্স আই, ঠিক আছে, বাই সাবমিশন কি এফ আই। তাহলে দেখো এই সাবমিশন এফ আই এক্স আই এর জায়গাতে আমরা দেখো কত বসাবো, বসাবো কিন্তু 4340, আর নিচে কত বসাবো, এই যে এফ আই এর জায়গাতে বসাবো কিন্তু 100, বোঝা গেল। এখানে দেখো 100 লেখা আছে বলে 100, কাটাকুটি করি, 0 0 কাটবো, তাহলে এখানে থাকছে কত এইটা। এবার এটাকে আমরা দশমিক দিয়ে লিখবো, দেখো কীরকমভাবে লিখবো, 4 3 4, এখানে তো কোথাও দশমিক নেই, তার মানে কোথায় আছে দশমিক, এই জায়গাটাতে 10 দিয়ে ভাগ হচ্ছে, মানে দশমিক এই সাইডে আসবে। ক ঘর আসবে, একটা শূন্য, মানে এক ঘর আসবে, অর্থাৎ এই যে এই একটা ঘর টপকে দশমিকটা এই জায়গাটাতে এসে বসবে, ঠিক আছে। তাহলে দশমিকটা টপকে এসে কোথায় বসলো, এইখানে 43.4। তাহলে এই আমাদের হয়ে গেল অঙ্ক শেষ। এখানে আমরা কি লিখে দেবো, অ্যান্সার বলে। তাহলে তোমরা বুঝতে পারলে 5-এর দাগেরটা, 6-এর দাগেরটা, আশা করি 7-এর দাগের 1 আর 2 কিন্তু তোমরা বাড়িতে করবে, হোমওয়ার্ক করবে, করে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশানের উত্তরটাকে জানাবে, ঠিক আছে। তাহলে তোমরা আশা করি শিখে গেছো প্রত্যক্ষ গড় কীভাবে করতে হয়। এইবারে কিন্তু আমরা করব, প্রত্যক্ষ গড় হয়ে গেছে, এবারে আমরা কিন্তু শিখবো কল্পিত গড়। আর কল্পিত গড়ের প্রথম অঙ্ক রয়েছে কিন্তু 2-এর দাগে। তাহলে আগে আমরা 2-এর দাগ করব, তারপরে আমরা 8-এর দাগের যে কল্পিত গড় আছে সেইগুলোকে করব। তো আমি দেখো এটাকে মুছে দিচ্ছি। তাহলে দেখো আমরা এবারে 2-এর দাগেরটা করব। তাহলে দেখো 2-এর দাগেরটায় দেখো বলে দিয়েছে 50টি গ্রামের 50টি পরিবারের সদস্য সংখ্যা নিচের তালিকায় আমরা লিখেছি, এবং লাস্টে দেখো বলে দিয়েছে 50টি পরিবারের গড় সদস্য সংখ্যা কল্পিত গড় পদ্ধতিতে লিখি। কল্পিত গড়, এতক্ষণে আমরা প্রত্যক্ষ গড় শিখেছি। কল্পিত গড় পদ্ধতিতে যখন আমাদেরকে গড় নির্ণয় করতে বলবে তখন আমরা কি করে করব, খুব ভালো করে দেখো। আচ্ছা, যখন আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে অঙ্ক করেছি তখন আমরা প্রথমে, যখন আমি দেখবে 1-এর দাগের অঙ্কটা করেছি, তারপরে যখন দেখবে আমি 3-এর দাগের অঙ্কটা করেছি, 4-এর দাগের অঙ্কটা করেছি, অর্থাৎ যে সমস্ত অঙ্কে কোনো শ্রেণী দেওয়া নেই, মানে যে সমস্ত অঙ্কে ভাবো এই যে 10 থেকে 20, তারপর 20 থেকে 30, এগুলোকে বলা হয় শ্রেণী। এইগুলো যখন দেওয়া থাকতো না, এইগুলো যখন দেওয়া থাকতো না 1-এর দাগ, 3-এর দাগ, 4-এর দাগের অঙ্কে, তখন আমরা কটা করে ঘর কাটতাম, 3টে করে। প্রত্যক্ষ গড় পদ্ধতিতে, ঠিক আছে, 3টে করে ঘর কাটতাম। এখন কল্পিত গড় পদ্ধতিতে করব। কল্পিত গড় পদ্ধতিতেও যদি শ্রেণী দেওয়া না থাকে তাহলে কিন্তু আমাদেরকে 3টে ঘর কাটলে হবে না, তখন তাও আমাদেরকে 4টে ঘর কাটতে হবে, ঠিক আছে। তাহলে মনে রাখবে কিন্তু এগুলো তোমরা একটু মাথায় রাখবে, যে শ্রেণী দেওয়া না থাকলে প্রত্যক্ষ গড় পদ্ধতিতে 3টে ঘর কাটতে হয়, আর কল্পিত গড় পদ্ধতিতে কটা ঘর কাটতে হবে, কল্পিত গড় পদ্ধতিতে 4টে। আচ্ছা, যখন শ্রেণী দেওয়া থাকবে তখন প্রত্যক্ষ গড় পদ্ধতিতে কটা ঘর কাটতে হবে, 4টে। আর যখন কল্পিত গড় পদ্ধতিতে এরকম শ্রেণী দেওয়া থাকবে তখন কতগুলো কাটতে হবে, যদি শ্রেণী দেওয়া না থাকতো তাহলে কটা ঘর কাটতে হতো, 4টে, তার থেকে কিন্তু একটা বেশি, মানে 5টা। তো চলো আস্তে আস্তে আমরা বুঝে যাব। দেখো আমরা কল্পিত গড় পদ্ধতিতে 4টে ঘর কাটবো। তাহলে চলো আমি আগে এরকমভাবে 4টে ঘরকে আমি আগে কেটে ফেলি, ঠিক আছে, এরকমভাবে আমি 4টে ঘরকে কেটে ফেলছি। তাহলে দেখো 4টে ঘর যে কাটবো, এরকম 4টে ঘর আমি কেটে ফেললাম।
তাহলে দেখো 4টে ঘর আমি কেটে ফেলেছি। এইবারে দেখো প্রথম ঘরে দেখো আমরা কি লিখবো, দেখো লেখা রয়েছে সদস্য সংখ্যা। আচ্ছা, সদস্য সংখ্যাকে আমি এরকমভাবে লিখছি, সদস্য সংখ্যা। সদস্য সংখ্যাকে আমরা কি বলে লিখবো, লিখবো কিন্তু এক্স আই, ঠিক আছে, এক্স আই বলে, বোঝা গেল। তারপরের ঘরে দেখবে নিচে লেখা রয়েছে পরিবারের সংখ্যা, যাকে আমি লিখছি পরিসংখ্যা বলে। এই ঘরটায় পরিসংখ্যা বলে লিখবে, তাহলে তোমাদেরও দেখবে সুবিধা হবে, প্রত্যেকটা অঙ্কে একই লেখা। এটাকে আমরা কি বলে লিখি, এফ আই বলে, ঠিক আছে, এফ আই। আর এটাকে আমি কি বলে লিখছি, এক্স আই বলে। আচ্ছা, এইখানে আমরা কি লিখবো, নতুন একটা জিনিস লিখবো কিন্তু ডিআই, ঠিক আছে। এর মানেটা কি, এটা কি আমি বলছি। আচ্ছা, সদস্য সংখ্যার ঘরে কী কী আছে দেখে দেখে টুকে ফেলি। দেখো এখানে রয়েছে কিন্তু 2, 3, 4, 5, 6, 7। আচ্ছা, পরিসংখ্যার ঘরে দেখো কি রয়েছে, 6, 8, 14, 15, 6, 8, 14, 15। তারপরে দেখো আর কি রয়েছে, 4, 3, তাহলে 4 আর কি 3, ঠিক আছে। এইবারে দেখো এই যে ডিআই ইজুকাল টু আমরা কি করব, খুব ভালো করে দেখবে, আমরা কিন্তু লিখব এক্স আই মাইনাস এ, ঠিক আছে। এবারে ব্যাপারটা হলো এই যে এক্স আই মানে কি, এ মানে কি, সেইটা কিন্তু ভালো করে দেখো। দেখো এক্স আই মানে তোমরা দেখতেই পাচ্ছ, এই যে এক্স আই মানে 2, 3, 4, 5, 6, 7। আচ্ছা, এ মানে কোনটা হবে, এ মানে হবে এই যে পুরো দেখো একদম এইখান থেকে শুরু করে এতটার মধ্যে যে মাঝখানে থাকবে সেই হবে কিন্তু এ। তাহলে মাঝখানে কারা রয়েছে, দেখো মাঝখানে রয়েছে 2 আর 3, ওপরে রয়েছে 6 আর 7, নিচে রয়েছে, মাঝখানে এরা দুজন রয়েছে। এদের দুজনের মধ্যে তুমি যাকে খুশি এ ধরে নিতে পারো। মাঝখানে যে থাকবে, মাঝখানে দুজন রয়েছে, তো তুমি যাকে খুশি এ ধরে নিতে পারো। তো আমি ভাবো 4টাকে এ ধরছি, ঠিক আছে। তাহলে দেখো এখানে কি লেখা রয়েছে, ডিআই সমান সমান কি হবে, এক্স আই মাইনাস এ। তাহলে দেখো এক্স আই মানে হলো এরা সবাই এক্স আই, ঠিক আছে, এরা সবাই হলো এক্স আই। তাহলে প্রথমে এখানে দেখো এক্স আই কত রয়েছে, 2। তাহলে আমরা কি করব, 2 থেকে বিয়োগ করব এ, এ মানে কি 4। তাহলে কত হবে, 2 থেকে আমি যদি 4 বিয়োগ করি তাহলে কত হবে, তোমরাই বলো। 2 থেকে 4 বিয়োগ করলে হবে -2। তাহলে আমরা এখানে লিখবো -2, বোঝা গেল। আবার দেখো ডিআই কি করে বের করতে হয়, এক্স আই থেকে এ বিয়োগ করে। এবারে দেখো এখানে এক্স আই কে আছে, এক্স আই দেখো রয়েছে 3। তাহলে চলো এবারে আমরা 3 থেকে বিয়োগ করব, এ কে বিয়োগ করতে হয়। এ মানে কি, এ মানে হলো এই যে 4, এইটা হলো এ, 4কে বিয়োগ করব। তাহলে 3 থেকে 4 বিয়োগ করলে কত হবে, -1, বোঝা গেল। আবার দেখো এইটা যেমন এক্স আই, এটা যেমন এক্স আই, তেমন এইটাও হলো এক্স আই, তাই না, এটাও হলো এক্স আই। এবারে দেখো এক্স আই কত 4, সেখান থেকে বিয়োগ করব, এ কে বিয়োগ করতে হয়। এ মানে কি 4, তাহলে দেখো 4 থেকে 4 যদি আমি বিয়োগ করি তাহলে কত হবে, 0 হবে, তাই না। তাহলে আমরা এখানে কত বসাবো, 0 বসাবো। আবার দেখো এক্স আই থেকে আমাকে কি বিয়োগ করতে হয়, দেখো এক্স আই থেকে এ। তাহলে এবারে দেখো এক্স আই কত রয়েছে, 5। তাহলে 5 থেকে আমি কাকে বিয়োগ করবো, এ মানে 4, বিয়োগ করলে কত হবে, 1 হবে, বোঝা গেল। আবার দেখো খুব ভালো করে, আবার দেখো এক্স আই মানে 6, সেখান থেকে আমি এই যে এ মানে কত 4, 4কে বিয়োগ করব, করলে কত পাবো, 2। আবার দেখো এখানে এক্স আই কত 7, সেই 7 থেকে আমি বিয়োগ করব, এ মানে কত 4, করলে আমি কত পাবো, 3 পাবো, বোঝা গেল। তাহলে এবারে এইটা তোমরা আশা করি বুঝতে পারলে। এবার এখানে লিখবো কি, এফ আই ডিআই, ঠিক আছে, এফ আই ডিআই মনে রাখবে, এফ আই ডিআই, ঠিক আছে। তাহলে যখন আমরা প্রত্যক্ষ গড় শিখেছিলাম, এখানে লিখতাম কিন্তু এফ আই এক্স আই, এবারে কিন্তু হবে ডিআই। তাহলে চলো আমরা গুণ করি, দেখো এফ আই তার সাথে গুণ করব ডিআই। তাহলে দেখো এফ আই মানে কোনটা, 6, ডিআই মানে কত, -2, গুণ করি। 6 আর -2 গুণ করলে কত হবে, -12। 8 আর -1 গুণ করলে কত হবে, 8 একে 8। 14 আর 0কে গুণ করলে 0। 15 আর 1 গুণ করলে 15 একে 15। 4 2 8, 3 3 9, তাই তো। চলো এবারে আমরা কি করব, দাগ কেটে ফেলি, ঠিক আছে, এরকমভাবে করে আমরা যোগ বিয়োগটা করে ফেলি। তাহলে সাবমিশন এফ আই ইজুকাল টু দেখি কত হয়। তাহলে দেখো এই যে 6 আর 8 14, 14 14 28, 28 আর 4 32, 32 আর 3 35, 35 আর 15 যোগ করলে হবে কত, 50। একইভাবে দেখো এবার এখানে সাবমিশন এফ আই, এবারে কি লিখবো, ডিআই, ঠিক আছে, এফ আই ডিআই ইজুকাল টু দেখো কত হচ্ছে, 15 আর 9তে কত হবে, 24, 24 আর 8, 24 আর 8 কিন্তু হবে 32। তার থেকে আমরা বিয়োগ করব কাকে কাকে, এই যে এদের দুজনকে, অর্থাৎ
কাকে কাকে বিয়োগ করব, 12কে। তাহলে এখান থেকে আমি যদি 12কে বিয়োগ করি তাহলে কত হবে, হবে কিন্তু 20। 20 থেকে আমি যদি আবার 8কে বিয়োগ করি, 20 থেকে 8কে বিয়োগ করলে হবে 12। তাহলে আমরা এখানে কত পাচ্ছি, 12 পাচ্ছি কিন্তু। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। এইবারে আমাদেরকে কিভাবে অঙ্কটা করতে হবে, গড় আমরা কিভাবে নির্ণয় করব। তাহলে দেখো আমি গড় নির্ণয় করব, এই সাইডে আমি দেখো নির্ণয় করছি, খুব ভালো করে দেখবে। দেখো ঠিক ওই আগের বারের মতো আমরা এরকমভাবে লিখব, অতএব নির্ণেয় গড়। ঠিক আছে, এরকমভাবে লিখবো, অতএব নির্ণেয় গড়। চলো এবারে আমরা গড় নির্ণয় করব। গড় নির্ণয় করবার সূত্রটা খুব ভালো করে তোমরা দেখবে, যখন প্রত্যক্ষ পদ্ধতি ছিল আলাদা, এবারে একটু এক্সট্রা যোগ হবে। সেই যোগটা হলো এ, তার সাথে যোগ করব এইটা, এই যে এইটাকে এইটা দিয়ে ভাগ করলে দেখবে আমরা যখন প্রত্যক্ষ পদ্ধতিতে করতাম কি করতাম, এই যে এফ আই এক্স আইকে ভাগ করতাম, আর এখানে কিন্তু ভাগ করতে হবে এফ আই ডিআইকে। ঠিক আছে, সাবমিশন এফ আই ডিআইকে ভাগ করতে হবে, এফ আই ডিআইকে ভাগ করতে হবে কি দিয়ে, এই যে এফ আই দিয়ে। ঠিক আছে, ভাগ করলেই আমাদের অঙ্ক হয়ে যাবে শেষ। শুধু সাথে একটা এ লিখতে হবে, এটাই শুধু পার্থক্য। তাহলে চলো দেখো এর মান কত, দেখো এর মান আমরা জানি দেখো 4, তাহলে চলো আমরা এখানে লিখবো 4। আচ্ছা এফ আই ডিআই এর জায়গাতে কত লিখবো, দেখো এফ আই ডিআই এর জায়গাতে দেখো রয়েছে 12, চলো এখানে আমরা লিখবো 12। এফ আই এর জায়গাতে আমরা কত লিখবো, লিখবো কিন্তু 50, চলো এখানে আমরা লিখবো 50। 4 যেমন আছে আছে, 12কে আগে আমরা 50 দিয়ে ভাগ করব। আচ্ছা আগে আমরা চলো একটু কাটাকুটি করে ফেলি। কাটাকুটি যদি আমরা করি তাহলে 2 দিয়ে কাটলে কত হবে, আচ্ছা 4, 2 দিয়ে কাটলে এখানে হবে 6, 2 দিয়ে এটাকে কাটলে হবে কত, 25। তাহলে 6/25। তাহলে আমরা কি করব, আগে 6কে 25 দিয়ে রাফে ভাগ করে নেব। ঠিক আছে, 6কে 25 দিয়ে। তাহলে দেখো আমি যদি 6কে ভাগ করি 25 দিয়ে তাহলে কত হবে, ভাগ তো করা যাবে না, দশমিক দিয়ে 0। তাহলে কত হচ্ছে, দশমিক দিয়ে আমি যদি 0 আনি 60 হয়ে গেল, 25 দুগুণে কত, 50, বিয়োগ করলে 10। আচ্ছা দশমিক আছে বলে 0। এবারে আমরা কত লিখব, 25 4 100। তাহলে দেখো আমরা কত পেলাম, 0.24, সাথে এখানে একটা আমরা 0 বসিয়ে নিই। তাহলে আমরা এখানে 6কে 25 দিয়ে ভাগ করে কত পেলাম, 0.24। এই তো, এবারে জাস্ট এটাকে আমরা যোগ করে নেব, হয়ে যাবে। তাহলে চলো আমি এইটাকে এবারে যোগ করে নিই। যদি এটাকে যোগ করি তাহলে দেখো 4.00, আর এইটাকে যদি আমি দেখো যোগ করি তাহলে কত হবে, এই যে এই রকম হবে 4.24। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে এইটা আমরা কোন পদ্ধতিতে করলাম, করলাম কিন্তু কল্পিত গড়। ঠিক আছে, চলো নেক্সট আমরা এবারে চলে যাব 8-এর দাগের অঙ্কতে। সেখানেও দেখো কিন্তু কল্পিত গড় পদ্ধতিই রয়েছে। তো দেখো 8-এর দাগের অঙ্কটা এবারে আমরা স্টার্ট করব। তো একটা কথা বলি, কল্পিত গড় পদ্ধতিতে এই অঙ্কটাতে কোনো শ্রেণী দেওয়া ছিল না। এইবারে 8-এর দাগের অঙ্কতে দেখবে এরকমভাবে দেওয়া রয়েছে শ্রেণী সীমানাতে, 0 থেকে 40, 40 থেকে 80। তখন আমরা কি করব, এরকম যখন দেওয়া থাকবে তখন আমরা এখন যে কটা ঘর কেটেছি তার থেকে একটা ঘর বেশি কাটবো। এখন কটা কেটেছি, 1, 2, 3, 4টে। এবারে শ্রেণী দেওয়া থাকলে একটা ঘর এক্সট্রা কাটবো, মানে 5টা ঘর। তাহলে চলো আমরা এবারে করে ফেলি 8-এর দাগের 1-একটা। ঠিক আছে, তো দেখো এবারে আমরা 8-এর দাগের 1-এর অঙ্কগুলো করব। প্রচণ্ড ইম্পর্টেন্ট। কল্পিত গড় পদ্ধতিতে আমাদের কিন্তু নিচের তথ্যের গড়গুলোকে নির্ণয় করতে বলে দিয়েছে। তাহলে দেখো যেহেতু শ্রেণী যখন দেওয়া ছিল না তখন 4টে ঘর যদি কেটে থাকি, তাহলে এবারে তো শ্রেণী বলে দিয়েছে, তাহলে এবারে আমি কটা ঘর কাটবো, 5টা। দেখো 1, 2, 3, 4, 5টা ঘর কেটেছি। আচ্ছা চলো প্রথমে আগে আমরা লিখে ফেলি শ্রেণীগুলো। দেখো কি রয়েছে, পুরো দেখো রয়েছে 0 থেকে 40, তারপরে দেখবে রয়েছে 40 থেকে 80, তারপরে দেখবে রয়েছে 80 থেকে কত, 120, তারপরে দেখবে রয়েছে 120 থেকে 160, এবং লাস্টে দেখো রয়েছে 160 থেকে 200 পর্যন্ত। ঠিক আছে, তো এবারে আমরা কি লিখবো, এবারে পরিসংখ্যাগুলো লিখবো। দেখো 12, 20, 25। তাহলে দেখো আমি এবারে লিখবো 12, 20, তারপরে দেখবে কি লেখা রয়েছে 25, এবং তারপরের পরিসংখ্যা লেখা রয়েছে 20, 13। তাহলে 20 আর 13 যেমন আছে আছে। এইবারে বাকি 3টে ঘরে আমরা কি কি লিখবো, দেখো প্রথমেই আমরা এখানে কি লিখবো, লিখবো কিন্তু মধ্যমান। ঠিক আছে, মধ্যমান, এবং মধ্যমানকে আমরা কি দিয়ে চিহ্নিত করব, xi দিয়ে। ঠিক আছে, মধ্যমানে কি হবে, দেখো 0 আর 40-এর মধ্যমান, মানে মাঝখানের মানটা কি হবে, দেখো 0 আর 40-কে মাঝখানে হবে 20। ঠিক আছে, যদি বুঝতে অসুবিধা হয় দেখো 0 আর 40-কে যোগ করো,
তাহলে দেখো আমরা যোগ করি 0 আর 40কে, দেখো যোগ করলে কত হয়, যদি আমি 0 আর 40কে যোগ করি তাহলে কত হবে 40, তাকে 2 দিয়ে ভাগ করো হবে কত 20, বোঝা গেল। আবার দেখো 40 আর 80-র মধ্যমান কত হবে যোগ করো, 40 আর 80 তার মধ্যমান হবে, দেখো 40 আর 80কে যোগ করো কত হবে 120, 120কে 2 দিয়ে ভাগ করো কত হবে 60। আবার তোমরা মুখে মুখেও করতে পারো 40 আর 80-র মধ্যমান কত 60, ঠিক আছে। এবার দেখো বারবার এত মাথা খাটানোর কোনো দরকার নেই, দেখো 20 তারপরে দেখো হয়েছে 60, তাই তো, তার মানে 20 তার 40 ঘর পরে হয়েছে 60, তাহলে 60-র থেকে আরও আমরা 40 ঘর বাড়িয়ে দেব কত হবে 100, 100-র থেকে আরও 40 ঘর আমরা বাড়িয়ে দেব কত হবে 140, তার থেকে আরও 140 ঘর, তার থেকে আরও শুধু 40 ঘর বাড়িয়ে দেব কত হবে 180, বোঝা গেল। তাহলে আশা করি বুঝতে পারলে, বা এরকমও করতে পারো এই যে 160 আর 200-র মাঝখানে কত হয় 80, 120 আর 160-এর মাঝখানে 140, বোঝা গেল। এইবারে এই ঘরগুলোতে আমরা কি করব, কল্পিত গড়ের সময় দেখবে আমি করেছিলাম ডিআই সমান সমান এক্স আই মাইনাস এ, দেখবে আগের অঙ্কটাতেই আমি করেছিলাম, তাই না। তাহলে এবারে এই যে ডিআই সমান সমান কি এক্স আই মাইনাস এ। আচ্ছা এক্স আই মানে কারা কারা, এক্স আই মানে কিন্তু এই যে এরা সবাই হলো কিন্তু কি এক্স আই, বোঝা গেল, এরা সবাই হলো কিন্তু এক্স আই, ঠিক আছে। দেখো এক্স আই এর ঘর সবাই হলো এরা কিন্তু এক্স আই, কিন্তু এ মানে কোনটা, এ মানে হলো দেখো ওপরে রয়েছে এরা দুজন, নিচে রয়েছে এরা দুজন, মাঝখানে যে রয়েছে সেটাই হবে কিন্তু এ, ঠিক আছে। তাহলে এখানে এ কোনটা হবে, এই যে 100টা, বোঝা গেল, এটা হলো কিন্তু আমাদের এ। তাহলে চলো আমরা এবারে বিয়োগ করি, দেখো কি রয়েছে এক্স আই মাইনাস এ, এক্স আই মানে দেখো এইটা এক্স আই, এইটা এক্স আই, এটাও এক্স আই, এটাও এক্স আই, এটাও এক্স আই। তাহলে প্রথমে এক্স আই দেখো কত রয়েছে 20, সেখান থেকে আমি বিয়োগ করবো এ মানে কত 100, তাহলে বিয়োগ করলে কত হবে 20 থেকে আমি যদি 100 বিয়োগ করি তাহলে কত হবে -80 হবে। আবার দেখো এটাও তো এক্স আই, তাহলে এক্স আই তার মানে কত 60, সেখান থেকে আমি বিয়োগ করব এ, দেখো এখানে লেখা রয়েছে এ বিয়োগ করতে হবে, এ মানে কত 100, তাহলে 60 থেকে তুমি 100 বিয়োগ করো হবে কিন্তু -40। দেখো এটাও কিন্তু হলো এক্স আই, তাহলে আমরা এক্স আই থেকে বিয়োগ করব কি এ মানে আবার 100, তাহলে 100 থেকে 100 বিয়োগ করলে কত হবে 0। আবার দেখো এটাও হলো একটা এক্স আই, সেখান থেকে আমরা বিয়োগ করব কি এ কে বিয়োগ করব, তাই তো, এ মানে কত 100, চলো আমরা যদি 140 থেকে 100কে বিয়োগ করি তাহলে কত হবে 40, আর তারপরেরটা আমি মুখে মুখে করছি, দেখো এক্স আই মানে হলো কত 180, সেখান থেকে আমি যদি এ কে অর্থাৎ 100কে বিয়োগ করি তাহলে কি হবে শুধু 80 হবে, তাই না। আচ্ছা চলো এবারে এই পাশের ঘরটাতে আমরা কি লিখবো, সাবমিশন এফ আই ডি আই, তার মানে কাকে কাকে আমরা গুণ করব, এফ আই তার সঙ্গে আমরা গুণ করব ডিআই কে। তাহলে দেখো এফ আই দেখো কত রয়েছে, এই দেখো এই হলো এফ আই 12, ডিআই দেখো কত বেরিয়েছে -80, চলো আমরা গুণ করে দিই 12 আর 80 গুণ করলে কত হবে, আগে মাইনাসটাকে লিখি, দেখো 8 আর 12 গুণ করলে কত হবে 96, আর এই শূন্যটাকে আমরা বসিয়ে দিলাম। আবার দেখো এফ আই ডিআই মানে কি করব আমরা, এই যে এফ আই তার সঙ্গে গুণ করব ডিআই কে, তাহলে দেখো 20 আর 40 গুণ করলে কত হবে, আগে মাইনাস দিই 800। আবার দেখো এফ আই ডিআই এ কত রয়েছে 0, এফ আইতে কত 25 গুণ করলে কত হবে 0। আবার দেখো 20 আর 40 গুণ করলে কত হবে 800। আবার দেখো 800 আর 13, আচ্ছা 8 13 কত হয়, এই 8 আর 13 গুণ করলে হবে কিন্তু 104, আর এই শূন্যটাকে আমরা বসিয়ে দিই, বোঝা গেল। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। চলো আমি এবারে এই সাইডের রাফগুলোকে মুছে দেব, দিয়ে না যোগ বিয়োগ করব, ঠিক আছে। তো দেখো আমি এইগুলোকে মুছে দিলাম, এবারে আমরা যোগ বিয়োগ করব। তো প্রথমে আমরা যোগ করব এইটাকে, এই যে এইটাকে, তারপরে আমরা যোগ করব এইটাকে। তাহলে আমরা কি কি যোগ করব দেখো, সাবমিশন কাকে কাকে করছে, এই যে এফ আই কে দেখি যোগ করলে কত হয়, মানে এই যে 12 20 25 20 আবার 13কে যোগ করবে পাবে কত 90, ঠিক আছে। আচ্ছা এবারে এই সাইডে আমরা কাকে যোগ করব, সাবমিশন এই যে এফ আই ডিআই, এইটাকে আমরা যোগ করে কত পাবো বলো তো, দেখো প্রথমে 800 আর এই যে 1040কে যোগ করবে, যেটা পাবে সেটাকে কি করবে, আচ্ছা যোগ করে যেটা পাবে তার থেকে তোমরা বিয়োগ করবে, এই যে 960কে বিয়োগ করবে। আচ্ছা আমি যদি এরকমভাবে করি তাহলে দেখো কি হবে, -800 + 800 কাটাকুটি চলে গেল,
ঠিক আছে, এইটা -800 + 800, কাটাকুটি চলে গেল, বাদ দাও। তাহলে শুধু 1080 থেকে আমরা বিয়োগ করব এই যে 960কে। তাহলে 1080 থেকে আমি যদি 960কে বিয়োগ করি তাহলে কত পাবো? পাবো কিন্তু 80। ঠিক আছে, এইবারে আমাদেরকে কি নির্ণয় করতে হবে? গড়। ঠিক আছে, গড়টা তো নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমি এই সাইডেই করে দিচ্ছি, এখানেই করে দিচ্ছি। দেখো আমি এইখানে দেখো লিখছি উত্তরে নির্ণেয় গড়। ঠিক আছে, নির্ণেয় গড় বলে দেখো আমি এখানে লিখছি নির্ণেয় গড়। অ্যান্সারের মধ্যে দেখবে জানতে চেয়েছে, হ্যাঁ, নির্ণেয় গড়। তাহলে দেখো গড় নির্ণয় করবার সূত্রটা দেখবে কি ছিল, আমি আগের বারেই দেখবে লিখিয়েছিলাম। দেখো প্রত্যক্ষ গড়ের সময় কি করি আমরা? এই যে FI/DI-কে ভাগ করি FI দিয়ে। এক্ষেত্রেও ঠিক তাই। কি করব আমরা? দেখো সাবমিশন FI/DI-কে ভাগ করব। আগের বারে প্রত্যক্ষ গড়ের বেলায় FI/XI-কে ভাগ করেছিলাম, আর এখানে যেহেতু FI/DI আছে মানে এইটাকে ভাগ করব এইটা দিয়ে। সাথে শুধু আর একটা জিনিস আমরা এক্সট্রা লিখবো, সেটা হলো A + A। এই একটাই জিনিস এক্সট্রা, আর কিচ্ছু নয়। তাহলে চলো আমরা মান বসাই। যেমন দেখো A এর জায়গাতে আমরা কত বসাবো? এই দেখো A মানে হলো কত? 100। আমরা বসাবো কত? 100। আচ্ছা, এইবারে দেখো এখানে FI/DI এর জায়গাতে কত লিখবো? এই দেখো FI/DI এর মান দেখো বের হয়েছে কত? 80। ঠিক আছে, তারপরে FI এর জায়গাতে আমরা কত বসাবো? বসাবো কিন্তু 90। ঠিক আছে, তাহলে এখানে কত বসাবো আমরা? 90। চলো কাটাকুটি করি, নিচে শূন্য উপরে শূন্য কাটবো। তাহলে আমি এবার এখানে দাগ কেটে করছি, সমান চিহ্ন দিচ্ছি। 100 লিখলাম, যোগ। তাহলে 8কে 9 দিয়ে ভাগ করব, রাফে করি আমি। হ্যাঁ, 8কে ভাগ করব কি দিয়ে? 9 দিয়ে। তো 8 তো ছোট সংখ্যা, ভাগ করা যাবে না, দশমিক দিয়ে আমি কি আনবো? 0। তাহলে কত হবে? 9 8 72। আবার বিয়োগ করলে হবে 8, দশমিক যেহেতু আছে 0 আসবে। আবার কত হবে? 9 8 72। আবার এখানে 8 লিখবো, দশমিক যেহেতু আছে 0, আবার কত হবে? 9 8 72। তাহলে কত হচ্ছে? আমরা এখানে দেখো কত পেলাম? পয়েন্টের আগে আমরা একটা 0 বসিয়ে নেব। ঠিক আছে, এখানে তাহলে দেখতে ভালো লাগে। 0.888। তাহলে দেখো আমি এখানে কি লিখবো? 0 পয়েন্ট, লাস্টের সংখ্যাটা কিন্তু খুব ভালো করে দেখবে। 3টে 8 আছে তো, দেখো আমি যেটা গোল করছি, এই লাস্টের সংখ্যাটা যদি 5 হয় বা 5-এর বড় কোনো সংখ্যা হয় তাহলে আমরা এই 88কে এক ঘর বাড়িয়ে দিয়ে লিখব। দেখো এখানে 8 রয়েছে মানে 5-এর থেকে বড় সংখ্যা, তাহলে আমরা এই 88কে এক ঘর বাড়িয়ে দেব। আচ্ছা, যদি এইখানে লাস্ট সংখ্যাটা 8-এর বদলে 2 থাকতো বা 3 থাকতো তাহলে কিন্তু 88 যেমন আছে তেমনই লিখতাম, তখন কিন্তু আর মানে বাড়িয়ে দেব না। ঠিক আছে, এখানে যেহেতু 5-এর থেকে বড় সংখ্যা তাই 88কে বাড়িয়ে দিয়ে আমরা কি করব? এক ঘর বাড়িয়ে দিয়ে লিখবো 89। বোঝা গেল? তাহলে চলো এবার আমরা যোগ করি 100, তারপরে এরকমভাবে লিখবো, আর 0.89কে যোগ করলে আমরা কত পাবো? পাবো কিন্তু 100.89। বোঝা গেল? তাহলে আমরা কত পেলাম? 100.89। দেখো যেহেতু এখানে ভাগটা মেলেনি, ভাগশেষ রয়েছে, তাই জন্য এখানে কিন্তু তোমরা প্রায় বলে লিখবে। ভাগশেষ যখন বেরোবে মানে ভাগটা মিলবে না তখন কিন্তু তোমরা প্রায় বলে লিখবে। তাহলে এই কিন্তু হয়ে গেল আমাদের 8-এর দাগের 1-একটা। চলো এবারে আমরা চলে যাব 8-এর দাগের 2-তে। চলো এবারে আমরা করবো 8-এর দাগের 2-তে। তো দেখো 8-এর দাগের 2-তে কি বলে দিয়েছে? 25 থেকে 35 যে শ্রেণী সীমানাগুলো আছে দেখো। তো দেখো এখানে বলে দিয়েছে 25 থেকে, খুব ভালো করে দেখবে, 25 থেকে 35, তারপরে দেখবে কত রয়েছে? 35 থেকে 45, তারপরে দেখবে রয়েছে 45 থেকে 55, তারপরে 55 থেকে 65 এবং লাস্ট দেখবে রয়েছে 65 থেকে 75। এবং পরিসংখ্যাগুলো দেখো কত কত রয়েছে? 4 10 8 12, 4 10 8 12 এবং লাস্টেরটা দেখবে রয়েছে কিন্তু 6। চলো মধ্যমান বের করবো, খুব ভালো করে দেখো। দেখো 25 আর 35-এর মধ্যমান আমি বুঝতে পারছি না যে কত হবে, তাহলে আমি যোগ করে নিই। হ্যাঁ, 25 আর 35কে আমি যোগ করি, তাহলে দেখি যোগ করলে কত হবে? 5 5 10 0 হাতে রয়েছে 1, 60। এবার 60কে তুমি 2 দিয়ে ভাগ করো, 60কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 60কে আমি যদি 2 দিয়ে ভাগ করি হবে কত? 30। তাহলে চলো মধ্যমান কত হবে? 30 হবে। বোঝা গেল? আবার একইভাবে দেখো
এই দেখো 35 আর 45, 35 আর 45কে চলো আমি যোগ করি, যোগ করলে কত হবে, 5 5 10 হাতে রয়েছে 1, 80, 80কে আমি 2 দিয়ে ভাগ করি, কত হবে 40। আর কিন্তু আমি মধ্যমান এরকমভাবে করব না, দেখো 30 40, 30 তার 10 ঘর পর হয় 40, তাহলে 40-এর 10 ঘর পর এগিয়ে দাও 50, আরও 10 ঘর এগিয়ে দাও 60, আরও 10 ঘর এগিয়ে দাও 70, বোঝা গেল? এইভাবে করব। আচ্ছা, এদের মধ্যে এ কোনটা হবে, মাঝখানে কে রয়েছে 50, তাহলে মাঝখানের সংখ্যাটা হবে এ, বোঝা গেল? ঠিক আছে, চলো এবার এখানে দেখো কী রয়েছে, ডিআই সমান সমান কি এক্স আই মাইনাস এ। এক্স আই মানে কারা কারা, এইটা এক্স আই, এইটা এক্স আই, এইটাও এক্স আই, এইটা এক্স আই, এইটা এক্স আই। তাহলে প্রথমে দেখো এক্স আই কত রয়েছে 30, সেখান থেকে আমি বিয়োগ করব, কাকে বিয়োগ করব, এ কে। এ মানে কি 50, তাহলে দেখো 30 থেকে আমি যদি 50 বিয়োগ করি কত হবে -20। আবার দেখো এক্স আই, এবার তারপরে দেখো এক্স আই কত রয়েছে 40, তাহলে 40 থেকে আমি বিয়োগ করব কাকে, এ কে। এ মানে কত দেখো 50, চলো আমরা বিয়োগ করি, 40 থেকে 50 বিয়োগ করলে কত পাবো, 10 পাবো, -10। চলো তারপরে দেখো আবার দেখো এক্স আইতে দেখো কত রয়েছে 50, 50 থেকে আমি যদি 50 বিয়োগ করি 0। আর আমি লিখে লিখে করছি না, এবার মুখে মুখে করছি। আবার দেখো এক্স আই কত 60, সেখান থেকে আমি এ মানে কত 50কে যদি বিয়োগ করি কত পাবো 10। আবার এখানে দেখো এক্স আই কত 70, সেখান থেকে আমি 50কে বিয়োগ করলে কত পাবো 20, তাই না? চলো এবার এফ আই ডিআই কে গুণ করবো, তাহলে দেখো এফ আই আর ডিআই, এফ আই কত রয়েছে দেখো, এফ আই দেখো রয়েছে 4, আর ডিআই দেখো কত রয়েছে -20, গুণ করলে কত হবে -80। আবার দেখো এইটা, এই যে -10 আর 10কে গুণ করলে কত হবে -100। আবার দেখো এই 0 আর 8কে গুণ করলে কত হবে 0, 10 আর 12কে আমরা যদি গুণ করি কত হবে 120, 6 আর 20কে গুণ করলে কত হবে 120। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। চলো এবারে আমরা দাগ কাটবো এবং এই যোগগুলোকে সেরে ফেলি। হ্যাঁ, এই যোগগুলোকে তাহলে দেখি যোগ করলে কত হবে। তাহলে দেখো এফ আই, তাহলে এই সবকটাকে যদি আমরা যোগ করি, দেখো 12 12টা কত হচ্ছে 20, আর ওপারে হচ্ছে তোমার 30 40 হচ্ছে। ঠিক আছে, এবারে এই সাইডটাই আমরা করব সাবমিশন এফ আই ডি আই কে দেখি যোগ করলে কত হবে। দেখো প্রথমে 120 আর 120 যোগ করলে কত 240, 240 থেকে 100কে তুমি বিয়োগ করো, 240 থেকে আমরা যদি 100কে বিয়োগ করি হবে কত 140, আর সেখান থেকে আমি যদি এবারে এই যে 80কে বিয়োগ করি তাহলে কত হবে 60 হবে। তাহলে এখানে আমরা কত পাচ্ছি 60 পাচ্ছি। ঠিক আছে, এবারে যেভাবে করে নির্ণেয় গড় ঠিক আগের মতো করে আমরা করব নির্ণেয় গড়। আমি এই জায়গাগুলোকে মুছে দিচ্ছি। দেখো নির্ণেয় গড় আমরা কিন্তু এখানে লিখব নির্ণেয় গড়। তাহলে গড় বের করবার নিয়ম তোমরা তো জানোই, এ প্লাস সাবমিশন এফ আই ডি আই বাই আমরা কত লিখবো এফ আই। তাহলে চলো এর জায়গাতে কত বসাবো, এই দেখো এ ইজুকাল টু দেখো কত লেখা রয়েছে 50, চলো এখানে আমরা লিখবো 50 প্লাস এই যে এফ আই ডিআই এর জায়গাতে দেখো কত লেখা রয়েছে 60, এখানে চলো লিখবো 60, আর এফ আই এর জায়গাতে দেখো কত লেখা রয়েছে এফ আই মানে হলো কত 40, তাহলে এখানে আমরা কত লিখবো 40, 0 0 কাটবো। এবার আমি এই সাইডে করছি, 50 যেমন আছে থাক। ঠিক আছে, যোগ এবারে চলো আমরা ভাগ করব 6কে ভাগ করব কত দিয়ে 4 দিয়ে। তাহলে চলো আমি এই সাইডে ভাগটাকে করছি খুব ভালো করে কিন্তু দেখো। তাহলে দেখো ভাগটা করি, দেখো 6কে ভাগ করব 4 দিয়ে, তাহলে দেখো কত হবে 4 1 কে 4, বিয়োগ করলে কত 2, দশমিক দিয়ে 0 আনো 4 5 20, তাহলে এখানে আমরা কত পাচ্ছি 1.5। তাহলে কত হবে আমরা যদি এবারে যোগ করি 50.0 আর 1.5 যদি আমরা যোগ করি তাহলে কত পাবো 51.5। তাহলে আমরা পাবো কত 51.5। দেখো এখানে যেহেতু ভাগটা মিলে গেছে তাই জন্য আর এখানে প্রায় কিন্তু লিখবো না। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের কিন্তু অ্যান্সার। বোঝা গেল? হয়ে গেল, অঙ্কগুলো সব শেষ।